আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি। আচ্ছা, ঠিক আছে। প্রথমত হলো, যখন আমরা কোনো লেজার ক্রিয়েট করি, হ্যাঁ, লেজারে আমরা যেহেতু এখনো পর্যন্ত কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি নিয়ে কোনো ক্লাস করি নাই, সেজন্য আমরা কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরির বিষয়টা, যদি কারো প্রবলেম হয়, যেমন ওই যে ইসমাইল ভাই ওইখান থেকে কস্ট সেন্টারটা অন করে ফেলছে, উনি বুঝতে পারেনি, হয়তো অটোমেটিক্যালি হয়ে গেছে, যার কারণে উনি যে একটা জায়গায় যাওয়ার পরে আর আগাইতে পারতেছে না কস্ট সেন্টারের জন্য। তো কস্ট সেন্টারের বিষয়টা আমরা একটু প্রথমত বলি, সেটা হলো যে কস্ট সেন্টার নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে, তখন হবে। আমরা যখন কোনো লেজার ক্রিয়েট করি, হ্যাঁ, এই যে ক্রিয়েটে যাচ্ছি, এখান থেকে লেজারে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে আমরা ধরেন দিলাম ইলেকট্রিসিটি বিল, দেওয়ার পর এন্টার দিলাম। ইলেকট্রিসিটি বিল আমাদের অলরেডি আছে, এখানে 2 দিয়ে দিই না, যেহেতু আগে আছে এই কারণে ইলেকট্রিসিটি বিল 2 দিলাম এখানে। এন্টার দেওয়ার পরে এই জায়গাটাতে আমরা ধরেন হচ্ছে ইনডিরেক্ট এক্সপেন্স দিচ্ছি আমরা, ইনডিরেক্ট এক্সপেন্স দেওয়ার পরে এই জায়গাটাতে আপনার হচ্ছে এখানে ইনভেন্টরি ভ্যালু তো নো থাকবে, থাকার পরে টাইপ অফ লেজার ইনভয়েস রাউটিং এটা নো থাকবে, থাকার পরে এখানে আমাদের ওই অপশনটা নাই, যেটা হচ্ছে আপনার কস্ট সেন্টার আর হচ্ছে কস্ট ক্যাটাগরি। তো কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি যদি কারো এখানে অন থাকে, কনফিগার অপশনে গেলে এই জায়গাটাতে আপনার কস্ট সেন্টার নামে প্রাইস লেভেল, এখানে বোধহয় আমরা পাবো না। তারপর একটু দেখে যাই। কস্ট সেন্টারটা আমাদের এই জায়গাটাতে আহ, আমরা পাবো না। আমাদের কস্ট সেন্টারটা হচ্ছে কোম্পানি থেকে এই যে ফিচার অপশন F11, হ্যাঁ, এখানে গেলে, এখানে যাওয়ার পরে যদি আমরা কোম্পানিতে ঢুকি, ঢোকার পরে এনাবল কস্ট সেন্টার, এটা যদি ইয়েস হয়ে যায়, এটা যদি আমরা ইয়েস করে দিই, তখনই আমাদের ওই লেজার ক্রিয়েট করার সময় কস্ট সেন্টার চলে আসে। ঠিক আছে, লেজার ক্রিয়েট করার সময়। তো আমরা এখনো যেহেতু কস্ট সেন্টারে যাইনি, কারণ কস্ট সেন্টার ইয়েস করলে এটা আবার একটা দুইটাতে দেওয়ার পরে নো করাটা একটু ঝামেলা আছে। এই জন্য যেহেতু আমরা কস্ট সেন্টারের ক্লাসে এখনো যাইনি, সেজন্য কস্ট সেন্টারটা এখন আমরা এখানে ইয়েস করব না। তবে ইসমাইল ভাইকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে, আপনি যখন ধরেন ভাউচার এন্ট্রি দিতে যাচ্ছেন, ধরেন এখানে ভাউচার দিলেন, দিলেন হচ্ছে এখানে ধরেন ব্যাংকের নাম দিলাম আমরা, দেওয়ার পরে এখানে দিলাম হচ্ছে ইলেকট্রিসিটি বিল, এটা দেওয়ার পরে এন্টার দিব। দেওয়ার পরে এখন এই যে যে পার্টিটা আছে না, এখানে আসার পরে কন্ট্রোল ইন্টার যদি আমরা প্রেস প্রেস করি, একটু খেয়াল রাখেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করলে আমরা এই ভাউচারটা অল্টার করার অপশন পাবো, কন্ট্রোল ইন্টার, যখন আমরা এন্ট্রি দিতে যাচ্ছি। এবং এই জায়গায় আপনার এই জায়গায় শো করবে হচ্ছে কস্ট সেন্টার। কস্ট সেন্টার দেখবেন যে আপনার ইয়েস করা আছে, তো আপনি ওইটাকে নো করে দিবেন, তাহলে আর এই আপনার কস্ট সেন্টার এই লেজারে যাবে না। ঠিক আছে, আর কস্ট সেন্টার কি যদি আমরা এটা না বুঝি, তাহলে ইয়েস নো বিষয়টা আমাদের বোঝানো কঠিন হয়ে যাবে। তো এই জন্য যেহেতু আমাদের ওই বিষয় নিয়ে পরবর্তীতে ক্লাস আছে, সেই কারণে ইসমাইল ভাই, আপনাদের আপনাদের যদি কখনো এরকম কস্ট সেন্টার বা কস্ট ক্যাটাগরির মধ্যে এরকম চলে যায়, সেক্ষেত্রে আমরা যেটা করব, ওই লেজারটা অল্টার করব, অল্টার করে আমরা ওইটাকে কস্ট সেন্টারটাকে নো করে দিব, তাহলে আর এই কস্ট সেন্টারের যেটা আপনার ইন্টার দিতে গেলে অন্য একটা অপশনে নিয়ে যায়, ওই জায়গায় আর নিবে না। আহ ইসমাইল ভাই কি আছেন? জি। ওকে। আপনি কি বুঝতে পারছেন? জি ভাই, সমস্যা নেই। আর কাল আপনি কালকে যে দেখবানি দেখি, সমস্যা হইলে আপনাকে নক করবানি ভাই। আচ্ছা, এই যে আমি আপনাকে আবার দেখাই, এখানে যদি ধরেন আমরা এখানে ইলেকট্রিসিটি, ধরেন এইটাতে যদি কস্ট সেন্টার অন থাকতো, তো আমরা এখানে দেখতাম, আমরা এখানে অন করতেছি না আপাতত। এখান থেকে যাওয়ার পরে আপনি দিবেন কন্ট্রোল ইন্টার, ঠিক আছে, এন্টার দেওয়ার পরে এইখানে দেখবেন যে কস্ট সেন্টার নামে একটা অপশন ইয়েস করা আছে, এইটার নিচেই দেখবেন, ওইটাকে নো করে দিয়ে তারপরে কন্ট্রোল দিয়ে সেভ দিয়ে দিবেন, তাহলে আপনার ওই কস্ট সেন্টারের ঝামেলাটা আপাতত আপনার মিটে যাবে। আর এরপরে আমরা যখন কস্ট সেন্টারের ক্লাস করব, তখন তো আরো ইজিতে আমরা এটা বুঝতে পারবো। আচ্ছা, এখন আমরা
ধরেন যেসব প্রতিষ্ঠান বাকিতে সেল করে, তো বাকিতে ধরেন যে কারো হয়তো 50, 100, 200 ডিলার আছে। এখন এই ডিলার গুলার কাছে আমরা যখন সেল করি তখন দেখা যায় যে একটা পর্যায়ে এসে কোনো ডিলারের কাছে অনেক বেশি টাকা বকেয়া হয়ে গেছে। আমরা কিন্তু আজকের ক্লাস আমরা শুরু করে দিয়েছি, ঠিক আছে? তো দেখবেন এরকম সিচুয়েশন হয় যদি, যে আপনার আহ, আপনার 1-200 ডিলার আছে। এখন ডিলারের কোন কোন ডিলারকে আপনি আপনি সেল করে ফেলেছেন, আপনি বুঝতেও পারেননি, অথবা যারা চালান বিল এর সাথে সংশ্লিষ্ট থাকে তারা মাল দিতে দিতে বিশাল একটা পাহাড় বানায় ফেলছে, অথচ সে পেমেন্ট করতেছে না, জিনিসটা কারো মাথায় নেই। এখন দেখা গেল এমন একটা সময় এসে খুঁজতে গেল, দেখলো যে তার কাছে তো বিশাল অ্যামাউন্ট বাকি পড়ে গেছে, এখন টাকা তুলতে পারতেছে না। এই ধরনের সিচুয়েশন আপনার ম্যাক্সিমাম কোম্পানি কখনো কখনো ফেস করে। তো সেক্ষেত্রে সেটার যে একটা সমাধান, সেটা হলো যে আমরা প্রত্যেকটা পার্টির একটা ক্রেডিট লিমিট নির্ধারণ করে দিতে পারি। এটা ধরেন যে কোম্পানির একটা পলিসি, যে আমরা সর্বোচ্চ ডিলারকে 5 লাখ টাকার উপরে বাকি দেই না। এটা আপনি ধরেন যে এই বিষয়টা তাদের বিলে উল্লেখ করে দিতে পারেন, চালানি উল্লেখ করে দিতে পারেন, অথবা তাদের সাথে যে কন্ট্রাক্ট সাইন হয় যখন আমরা কোনো পার্টির সাথে বিজনেস করি, তখন কিন্তু আসলে কন্ট্রাক্ট থাকা উচিত। তো ম্যাক্সিমাম কোম্পানি দেখা যায় যে আসলে সেল করতে যেয়ে অনেক ধরনের কম্প্রোমাইজ করে ফেলে। কিন্তু মার্কেটিং যারা ধরেন সেলস এর সাথে জড়িত, তো সেলস এর সাথে জড়িত যারা, তারা কি করতে চায়, তারা সবসময় চায় যে কিভাবে খুব সহজে আমরা সেল করতে পারি। তো সেই ক্ষেত্রে পার্টিকে টাচ না করা, তাকে কোনোভাবে মানে হার্ট না করা, অথবা পার্টি আবার ছুটে যায় কিনা, এই টেনশন গুলাতে থাকে সবসময় হচ্ছে আপনার মার্কেটিং পার্সন, যে এখানে মার্কেটিং করতেছে, সেল করতেছে। যার কারণে সে বারবার হয়তো অফিসে এই বিষয়গুলো কনফার্ম করতেছে যে না, পার্টি খুব ভালো, আপনি বাকি দেন, অসুবিধা নেই। অথবা তার সাথে খুব বেশি একটা আপনার এই যে কন্ট্রাক্টের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর সাথে ইনভলভ হইতে চায় না। কিন্তু যখন আমরা আমরা যারা অ্যাকাউন্টিং নিয়ে কাজ করি, আমাদের এখানে একটা দায়িত্ব আছে, সেটা হলো যে সেলস পারসন সে যতই আমাকে আপনাকে বলার চেষ্টা করুক যে পার্টি খুবই ভালো, পার্টি কখনোই বাকি নিলে দিয়ে দেয়, তার মানে ব্যাকগ্রাউন্ড খুবই ভালো, ইত্যাদি ইত্যাদি, তার সাথে এত ঝামেলাই করা যাবে না। কিন্তু আপনাকে যে কোনো ভাবে এনি হাউ কন্ট্রাক্টে আসা উচিত, একটা কন্ট্রাক্ট থাকা উচিত যে জায়গায় সাইন থাকবে দুইটা দুইটা পার্টিরই, এবং ওখানে আপনার আহ ধরেন কি কি থাকা উচিত, একটা কন্ট্রাক্টে থাকা উচিত যে তার সাথে আপনার বিজনেস হচ্ছে, তো সে কত মান্থলি তার একটা টার্গেট থাকতে পারে যে আপনি আমাদের প্রোডাক্টে মাসে এত সেল করবেন, তার উপরে এক্সট্রা আপনার হচ্ছে ইনসেনটিভ অথবা কমিশন, এটা বাড়ায় দিয়ে বিভিন্ন ভাবে এটা ম্যানেজ করা যায়। তো মূল কথা যেটা, সেটা হলো যে যে কোনো ভাবে তার সাথে একটা কন্ট্রাক্ট থাকা উচিত, এই মর্মে যে তুমি সর্বোচ্চ আমার থেকে 5 লাখ টাকা বাকি নিতে পারবা, এটা হচ্ছে আমাদের কোম্পানির রুল। এর ভিতরে তুমি 1 মাসে 50 লাখ টাকা নাও, কিন্তু 45 লাখ পেমেন্ট করবা, তারপরে 50 লাখ, মানে সর্বোচ্চ তার হাতে 5 লাখ টাকা বাকি থাকবে। তার ভিতরে সে নতুন আবার মানে যদি তাকে নতুন করে মাল দিতে হয়, তাহলে আগে পেমেন্ট করে তার আউটস্ট্যান্ডিং কমাবে, দেন সে আবার নতুন করে সেলস অর্ডার করবে, সেলস এর জন্য অর্ডার করবে। এটা হচ্ছে প্রসিডিউর। তাহলে কি হইলো যে প্রত্যেকটা পার্টি আপনার যদি এইভাবে কন্ট্রাক্টে নিয়ে আসতে পারেন বা কন্ট্রাক্টে নিয়ে আসা যায়, তো সেক্ষেত্রে সুবিধা হচ্ছে যে কোনো পার্টির কাছে প্রতিষ্ঠানের টাকা অনেক দিন ধরে পড়ে আছে, দিচ্ছে না, এই সমস্যার থেকে অনেকটা উত্তরণ, মানে এইটা রিকভারি করা বা এই এই প্রবলেমটা ফেস করা সহজ হয়ে যায়। আর যদি ম্যানেজমেন্ট এটা মানতে না চায়, সেক্ষেত্রে ম্যানেজমেন্টকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করা যে আসলে আমাদের সেলস এর স্বার্থে আমাদের এই একটা এগ্রিমেন্ট থাকা উচিত। তবে এই ক্ষেত্রে সব থেকে বেশি বাধার সম্মুখীন মানে যেখানে হতে হয়, সেটা হচ্ছে সেলস ডিপার্টমেন্ট বা যারা ডিরেক্ট আপনার সেলের সাথে জড়িত, তারা সবসময় এই জিনিসটাকে ইগনোর করার চেষ্টা করে, সে বুঝাইতে চেষ্টা করে যে পার্টি একটা ম্যানেজ করা অনেক কঠিন, তার কাছে তাকে সুযোগ সুবিধা না দিলে সেল দিবে না, ইত্যাদি ইত্যাদি। এটা হলো বিষয়। এখন টালিতে আমরা কি করতে পারি, এটা হলো বিষয়। সেটা হলো যে আমরা প্রত্যেকটা পার্টি যখন আমরা ক্রিয়েট করব, ক্রিয়েট করার সময় আমরা পার্টির ক্ষেত্রে একটা লিমিট
নির্ধারণ করে দিতে পারি যে আমরা সর্বোচ্চ 5 লাখ টাকার উপরে কোনো পার্টিকে বাকি দিব না। তখন কি হবে, আপনার সিস্টেমেই যখন আপনার সেলসম্যান বা যারা হচ্ছে আপনার সেলস সাপোর্ট টিমে কাজ করে, যারা চালান ইনভয়েস সেকশনে কাজ করে, তারা আপনার যখন বিল করতে যাবে বা চালান করতে যাবে, তো 5 লাখ টাকা এক্সিট করে গেলেই এটা ক্লোজ হয়ে যাবে, আপনাকে ইয়া দিবে আর কি। ঠিক আছে, তো এটা হলো মূল কথা। তো এখন আমরা একটু দেখি যে আমরা এই পার্টির যে ক্রেডিট লিমিট এটা কিভাবে নির্ধারণ করতে পারি। আমরা ধরেন সানডে ক্রেডিটরসে একটা লেজার ক্রিয়েট করতেছি। মিস্টার ফয়সাল নামে আমরা এখানে একটা পার্টি ক্রিয়েট করলাম। এখানে আমরা সানডে ডেটার্স এর আন্ডারে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে তো আমাদের একটা প্রাইস লেভেল আছে, আমরা এখানে ধরেন একটা কর্পোরেট প্রাইস দিলাম, অথবা ডিলার প্রাইস, অথবা রিটেল প্রাইস, যেটাই দেই। আমাদের রিটেল প্রাইস মানে সেট করা নাই, ডিলার প্রাইস দিলাম ধরেন। দেওয়ার পরে এই জায়গাটাতে আমাদের একটা অপশন দেখাবে। তো আপাতত তো সেটা আমরা এখানে দেখতেছি না এই অপশনটা, তো সেক্ষেত্রে আমরা যাবো এই যে কনফিগার অপশনে। কনফিগার অপশন থেকে আমরা এখানে দেখব যে আপনার ক্রেডিট লিমিট নামে কোন একটা অপশন আছে, এই যে প্রোভাইড ক্রেডিট লিমিটস, এই যে এইখানে এইটাকে যদি আমরা এখানে ইয়েস করে দেই, আমরা ইয়েস করে এন্টার দিচ্ছি, কন্ট্রোল এ দিয়ে নেক্সট অপশনে যাচ্ছি। যাওয়ার পরে আমরা এই জায়গাটাতে আমাদের ক্রেডিট লিমিট চলে আসছে। তো আমরা এখানে আবার একটু ব্যাকে আসি, ব্যাক স্পেস দিয়ে ব্যাকে আসতে পারি। তো এইখানে আমরা হচ্ছে আমাদেরকে ফিগারটা বসাই দিতে হবে যে মিস্টার ফয়সাল, তাকে আমি সর্বোচ্চ কত ক্রেডিট লিমিট দিতে পারি। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আপনি এক এক পার্টির ক্ষেত্রে এক এক ধরনের লিমিটও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তার মানে যে পার্টি যখন আমরা ক্রিয়েট করতেছি তখনই আমি তাকে এটা ঘোষণা দিয়ে দিচ্ছি যে সে সর্বোচ্চ এত পর্যন্ত সে বাকিতে নিতে পারবে, তারপরে আর বিল হবে না। আচ্ছা, তো আমরা এখানে ধরেন তাকে 5 লাখ না দিয়ে আপাতত 2 লাখ টাকা আমরা এখানে লিমিট দিচ্ছি। ঠিক আছে, লিমিট দেওয়ার পরে এখানে আমাদের বলতেছে ওভার ক্রেডিট লিমিট ইউজিং পোস্ট ডেটেড ট্রানজেকশন। তো পোস্ট ডেটেড ট্রানজেকশন যদি হয়, ধরেন পোস্ট ডেটেড মানে কি, আজকে যে ডেট, এই ডেটের আপনি একটা চেক রিসিভ করছেন 1 মাস পরের ডেট, এমন যদি 1 মাস পরের ডেটে আপনি এই মুহূর্তে এন্ট্রি করে ফেলেন, তো সেক্ষেত্রে কি হবে, ওভার ক্রেডিট লিমিট ইউজিং পোস্ট ডেটেড ট্রানজেকশন যদি আমরা এটাকে ইয়েস করি, তো তখন কি হবে যে আপনার পোস্ট ডেটেড থাকলে আপনাকে এইটার ইয়া দিবে না, সিগন্যাল দিবে না। ঠিক আছে, আর যদি এটা আমরা নো করে দেই, তো সেক্ষেত্রে ওভার মানে ও যদি আপনি এটাকে আমরা একটু নোই থাকতেছে, নো করে দিই, তারপরে আমরা পরেরটা দেখতেছি। এটা সাধারণত তো পোস্ট ডেটেড চেকে কোনো আহ, যদি আমরা কাজ করি, পোস্ট ডেটেড চেক মানে সামনের, আজকে হলো ধরেন মাসের 20 তারিখ, আমি 30 তারিখে হচ্ছে আমাদের ইয়া একটা রিসিপ্ট দেখাইছি আরো 10 দিন সামনের ডেটে, সেক্ষেত্রে আমাদের এইটা অ্যাপ্লিকেবল হবে কি না, এখানে আমরা এটাকে নো করে দিচ্ছি। এরপরে আমরা এখান থেকে ইন্টার দিয়ে এটাকে সেভ করে দিচ্ছি। এখন মিস্টার ফয়সালের কাছে যদি আমরা একটু সেল করি, তো আমরা দেখবো যে এটার ইফেক্টটা কি হচ্ছে, সেটা আমরা একটু দেখি। তো এটা তো অবশ্যই সেলস ভাউচারই করতে হবে। আমরা এখান থেকে এই যে সেলসে যাচ্ছি, এবং আমরা এই 3টে ধাপ মেনটেন না করে সরাসরি সেলসে যাচ্ছি। সেলসে যাওয়ার পরে এখানে আমরা এই যে মিস্টার ফয়সাল নাকি পাইলাম, পাওয়ার পরে যেহেতু আমাদের এর আগে আমরা ডেলিভারি নোট অথবা আপনার সেলস অর্ডার কোনোটা মেনটেন করি নাই, সে কারণে আমরা এখানে নট অ্যাপ্লিকেবল দিয়ে চলে যাব। এরপরে কন্ট্রোল এ দিয়ে আমরা নেক্সটে যাচ্ছি। এরপরে আমরা এখানে প্রাইস দিলাম, সেলস এর জন্য সেলসটাই দিলাম, স্পেস দিচ্ছি। ধরেন এখান থেকে আমরা আমাদের তো অনেকগুলাতেই আসলে প্রাইস দেওয়া নাই, তারপরে আমরা এখান থেকে ধরেন এটা দিচ্ছি, দেওয়ার পরে এটা দিচ্ছি। এখানে লোকেশন, কোয়ান্টিটি, তো 5,000-এ 2 লাখ। আচ্ছা, আমরা এটা একটা কাজ করি, এটা দিলাম হচ্ছে আপনার 5,000 না দিয়ে 2,000 দিই। আমরা একটু জিনিসটা আগে দেখে আসি যে এটা কি ইফেক্ট কিভাবে করতেছে। বরং 3,000 দিলাম, 1,20,000 টাকা তার কাছে আমার পাওনা হইলো। ঠিক আছে, এবং এইটা হচ্ছে 31
মে মে 31 যেহেতু আসে নাই, আমরা 1/5/24 এই ডেটে আমরা ভাউচার করতেছি। এন্টার দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা সেভ করে দিই। সেভ করে দেওয়ার পরে এখন যদি আমরা ব্যালেন্স শিটে আসি, আমরা ব্যালেন্স শিটে যাচ্ছি, অল্টার F1 দিয়ে ডিটেলসে যাচ্ছি, যাওয়ার পরে আমরা এই যে এখানে সানডে ডিটেলসে যাচ্ছি, যাওয়ার পরে এন্টার দিলাম, দেওয়ার পরে এখানে মিস্টার ফয়সালে আমার 1,20,000 টাকা আউটস্ট্যান্ডিং দেখাচ্ছে। ঠিক আছে, যেটা আমরা এইমাত্র সেল করলাম। এখন আমরা আরেকটা সেল করি, আমরা ভাউচারে যাচ্ছি এবং ওইটা আপনার আগেরটা ছিল 1 তারিখ, আমরা এটা দিলাম 2 তারিখ। দেওয়ার পরে সেই একই পার্টির কাছে মিস্টার ফয়সাল, এবং এখান থেকে আমরা কন্ট্রোল এ দিয়ে নেক্সট অপশনে চলে যাচ্ছি। এরপরে প্রাইস যেটা আছে এটা থাকলো, সেলস দিলাম, স্পেস দিলাম, এবং এখান থেকে আমরা ঠিক সব কেসটাই নিচ্ছি। এরপর এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে এখানে আমরা লোকেশন আর যেখানে স্টক আছে এখান থেকে দিলাম, এখান থেকে আমরা দিলাম 3,000 দিলাম, এরপর এন্টার দিচ্ছি। তো এখন আবার 1,20,000 টাকা হইলো। দেখি আমরা এবার এন্টার দিয়ে নেক্সটে যাই, যাওয়ার পরে এখন আমরা একটু সেভ করে দেখি কি অ্যান্সার আমাদেরকে দেয়। এই যে দেখেন, আমাদেরকে মূলত এই এরর মেসেজটাই দেখাবে, এরর অফ ক্রেডিট লিমিট অফ মিস্টার ফয়সাল 2 লাখ এক্সিস্টেড, কারেন্ট 2,40,000। তার মানে আমি যদি এই বিলটা এন্ট্রি দিয়ে দেই তাহলে ব্যালেন্স হয়ে যাচ্ছে 2,40,000, যার কারণে সে আমাকে কিন্তু এখানে আটকায় দিছে। কারণ হলো কি, কারণ হলো যে আমি ওই ভদ্রলোকের থেকে এই লিমিটটা ক্রিয়েট করে দিয়েছিলাম, যার কারণে সে আমাকে এটা আর বিল করতে দিবে না। এটা হলো এখানকার ম্যাজিক। আর এটাকে যদি এখন আমরা দেখি, আমরা একটু রিসিভ করে দেখি, তো এটা আমাদের আসলে ইফেক্টটা কি দাঁড়াচ্ছে। তো আমাদের ধরেন ওখানে ব্যালেন্স আমরা 1,20,000 টাকা ওখানে আমাদের একটা পাওনা আছে, তাই না? তো আমরা এক কাজ করি, এখান থেকে ভাউচার থেকে আমরা রিসিভে যাই। ঠিক আছে, আমরা রিসিভে যাচ্ছি, রিসিভে ধরেন আমরা ব্যাংকে যাচ্ছি, ব্যাংকের অ্যাকাউন্টে আমরা মিস্টার ফয়সাল এর থেকে আমরা ধরেন 1,20,000 টাকা আছে, আমরা এখানে ধরেন আমরা রিসিভ করতেছি 1,00,000 টাকা। সরি, একটু একটা minute। আমরা এখানে 1,00,000 টাকা ধরেন রিসিভ দেখালাম। ঠিক আছে, রিসিভ দেখানোর পরে এখন আমরা এখানে তো আমরা জানি কিভাবে রিসিভ দেখাবো, এটা এই জন্য শুধু ইন্টার দিয়ে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে টোটাল যদি কিছু থাকে আমরা দিলাম, এরপরে আমরা কালেকশন, আমি কালেকশন 1,00,000 টাকা দেখাই দিলাম তার থেকে। এবার যদি আমরা সেলসে যাই, আমরা ভাউচারে যাচ্ছি, যাওয়ার পরে আবার সেলসে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে ফয়সাল মিস্টার ফয়সাল আমরা কন্ট্রোল এ দিয়ে নেক্সটে যাচ্ছি, যাওয়ার পরে প্রাইস দিয়ে রাখলাম এখানে সেলস, স্পেস দিয়ে আমরা আগের যে আইটেমটা নিয়েছিলাম ওই আইটেমটাই নিচ্ছি। এরপরে এখানে আমরা লোকেশন যেখানে আছে ওখানেই দিচ্ছি, কোয়ান্টিটি দিলাম 3,000, এন্টার দিচ্ছি, 40 টাকা 1,20,000। এখন যদি আমরা এন্ট্রি দেই, দেখেন এটা কিন্তু নিয়ে নিল। তার মানে হলো যে আপনি যখন রিসিভ এন্ট্রি করতেছেন, রিসিভ এন্ট্রি করার পরে যখন তার আউটস্ট্যান্ডিং কমে যাচ্ছে, তারপরে আবার আমরা এটাকে তার কাছে সেল করতে পারতেছি। তার মানে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা কিন্তু আমরা যে কোনো ভাবে পার্টির ক্ষেত্রে অ্যাপ্লাই করে আমরা ভালো একটা রেজাল্ট পেতে পারি। তো আমরা ক্রেডিট লিমিটের বিষয়টা একটু দেখলাম যে কিভাবে আমরা এটাকে একটা মানে পার্টির ক্ষেত্রে কিভাবে আমরা এটা মেনটেন করতে পারি এবং আমাদের রেজাল্ট আমরা কি পেতে পারি সেটা আমরা একটু এখানে দেখলাম। তো এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে ক্লাসে কথা বলবো, সেটা হচ্ছে এজিং রিপোর্ট। প্রথমত আমরা একটু ডিসকাস করি যে এজিং রিপোর্টটা বলতে আসলে কি বুঝি। আমরা এই জায়গাটাতে যদি আপনার ব্যালেন্স শিটে যাই, ব্যালেন্স শিটে যাওয়ার পরে অল্টার F1 দিয়ে এটাকে ডিটেলস করলাম, করার পরে আমরা এখান থেকে সানডে ডেটার্সে যাচ্ছি। সানডে ডেটার্সে যাওয়ার পরে আমরা এখানে যে বিভিন্ন পার্টির কাছে আমরা পাওনা, চারুতার কাছে, ফয়সালের কাছে, তারপরে হচ্ছে এই পার্টির কাছে বিভিন্ন অ্যামাউন্ট পাওনা, এটা আমরা দেখতেছি। কিন্তু আমাদের আপনার যখন কোনো পার্টির কাছে আমরা সেল করি, আমরা কিভাবে সেল করতেছি, আমরা ধরেন মিস্টার ফয়সালের কাছে আমরা একটু যাই।
আমরা এক একটা লেজার ধরে যদি আমরা একটু খুঁজি, তো আমরা এখান থেকে ডিসপ্লে, এই যে ডিসপ্লেতে যাচ্ছি, ডিসপ্লে থেকে আমরা যাচ্ছি অ্যাকাউন্টস বুকে, অ্যাকাউন্টস বুক থেকে আমরা যাচ্ছি লেজারে, লেজারে যাওয়ার পরে আমরা মিস্টার ফয়সাল, তাই না, মিস্টার ফয়সালে এন্টার দিলাম। দেওয়ার পরে আমরা এখানে দেখতেছি কি যে এই ভদ্রলোকের কাছে আমি প্রথমত সেল করেছিলাম 1,20,000 টাকা, পরে সে আবার আমাকে 1 লাখ টাকা পেমেন্ট করছে, আবার আমাকে 1,20,000 টাকা আমি তার কাছে সেল করেছি, এখন তার কাছে আমার পাওনা হচ্ছে 1,40,000 টাকা। এটা হচ্ছে একটা রেগুলার বেসিস সিস্টেম, ইজি সিস্টেম, যেটা আমরা এতক্ষণ পর্যন্ত আমরা এই পর্যন্ত দেখেছি। এর বাইরে আমরা আরেকটা জিনিস ট্র্যাকিং করার মাধ্যমে আমরা এটাকে এমন ভাবে মেনটেন করতে পারি যে আপনার এই বিলটা কতদিন এই পার্টির কাছে পড়ে আছে, আমরা যখন এই 1 লাখ টাকা রিসিভ করব আমরা কোন বিলের এগেনস্টে রিসিভ করতেছি, এই বিষয়গুলো মেনটেন করে আসার পরে যদি আমরা এরকম পার্টির রিপোর্ট গুলা নিয়ে কাজ করি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আসলে দেখা যাচ্ছে আমরা এখানে যে ক্রেডিট লিমিটটা দিয়ে তাকে আমি 5 লাখ টাকা ভিতরে আটকায় দিতে পারতেছি, এরকম একটা বিষয় আছে, বা 2 লাখ টাকার প্রতিষ্ঠান যে ফিগার নির্ধারণ করে, এটা বিজনেস আপনার আইটেমের উপর ডিপেন্ড করে বা ভ্যালুর উপর ডিপেন্ড করে। অনেক প্রতিষ্ঠান আছে আপনার কোটি টাকা, কোটি কোটি টাকা বিজনেস করতেছে, তো সেক্ষেত্রে সে হয়তো একটা পার্টিকে 20-30 লাখ টাকা সে ক্রেডিট লিমিট দিতে পারে। আবার ছোট একটা প্রতিষ্ঠান সে চাচ্ছে যে আমি 50,000 টাকার উপরে যেন আমার কোনো ক্রেডিট কারো কাছে বাকি না থাকে, তো সেক্ষেত্রে তার ক্ষেত্রে আপনার ক্রেডিট লিমিট হবে 50,000 টাকা। এখন কথা হচ্ছে যে এর কাছে তো আপনি সেলও করতে পারতেছেন না সে যতক্ষণ পর্যন্ত টাকা না দেয়, কিন্তু টাকাটা তার কাছে কতদিন যাবত কিভাবে পড়ে আছে এই জিনিসটা আপনার আইডেন্টিফাই করা বা বের করা, এটাকেই বলা হয় এজিং রিপোর্ট। অর্থাৎ আপনি পার্টির কাছে যে টাকাগুলো পান বা প্রতিষ্ঠান বিভিন্ন পার্টির কাছে যে টাকাটা পায়, এই টাকাটার বয়স কি হচ্ছে, কোন বিলের এগেনস্টে কোন টাকাটা কালেকশন হচ্ছে, এই বিষয়গুলো মেনটেন করা হয় হচ্ছে আপনার এজিং রিপোর্টের মাধ্যমে, যেটা আমরা এই জায়গাটাতে টালির ভাষায় যেটাকে বলা হয় বিল বাই বিল, বিল বাই বিল এর মাধ্যমে আমরা এই জিনিসটা মেনটেন করতে পারি। তো এখন আমরা একটু স্টেপ দিয়ে পিছনে চলে যাচ্ছি, এরপরে আমরা এইখান থেকে বিল বাই বিল অপশনটা ওপেন করার জন্য আমরা যাব হচ্ছে কোম্পানি, কোম্পানি থেকে এই ফিচার অপশনে আসবে, ফিচার থেকে আমরা এই কোম্পানিটা সিলেক্ট করে দিচ্ছি। যাওয়ার পরে এই যে আমাদের এই জায়গাটাতে শো করতেছে এনাবল বিল ওয়াইজ এন্ট্রি, এই যে এনাবল বিল ওয়াইজ এন্ট্রি, এই অপশনটাকে যদি আমরা এখান থেকে ইয়েস করে দেই, এরপরে আমরা কন্ট্রোল এ দিয়ে সেভ করে দিতে পারি। আমরা ব্যাকে যাচ্ছি, আমাদের আসলে এখানে দুইটা কোম্পানি ওপেন থাকার কারণে আমরা যখন এই যে এখান থেকে একটা কোম্পানি থেকে আরেক কোম্পানিতে সুইচ করতেছি তখন ওই যে কোম্পানি দেখাচ্ছে। তো চাইলে আমরা এটাকে এখান থেকে আপনার ক্লোজ করে দিতে পারি। আমরা এখান থেকে ক্লোজ করা তো আমরা জানি যে এখান থেকে আসার পরে যে শার্ট কোম্পানি, শার্টের থেকে আমরা যেটা শার্ট করতে চাই সেটা এন্টার দিব, দিলে ওইটা চলে যাবে। তো আমরা একটা কোম্পানি রাখলাম, আরেকটা এখানে ক্লোজ করে দিলাম। তো এখন আমরা যেহেতু বিল ওয়াইজ এন্ট্রিটা অন করেছি, ঠিক আছে, অন করার পরে আমরা ধরেন এই মিস্টার ফয়সাল, এই ভদ্রলোকের কাছে আমরা আরেকটা এবার সেল করি। যেহেতু মিস্টার ফয়সালকে আমরা এটার আন্ডারে রাখি নাই, আমরা নতুন একটা পার্টি ক্রিয়েট করি। এটা আমরা দিলাম ক্রিয়েট, ক্রিয়েট থেকে আমরা যাচ্ছি লেজারে, লেজার থেকে আমরা এখানে ধরেন দিলাম হচ্ছে অ্যাসেট ডেভেলপমেন্ট লিমিটেড। তো এটা হচ্ছে আমাদের পার্টি ধরেন, এরপর আমরা এন্টার দিচ্ছি, দেওয়ার পরে এটাকে আমরা দিব সানডে ডেটার্স এর আন্ডারে, যেহেতু আমাদের পার্টি। এরপরে আমরা নেক্সটে যাচ্ছি, আমরা এখানে চাইলে প্রাইস লেভেলটা দিয়ে দিতে পারি। দেওয়ার পরে এখানে আসার পরে এই যে মেইনটেইন ব্যালেন্স বিল বাই বিল, এই যে এই জায়গাটাতেই মূলত আমাদের এখনকার যে অপশনটা, এত সময় পর্যন্ত কিন্তু এই অপশনটা আমাদের ছিল না, আমরা যখন এখান থেকে এনাবল করে আসছি তখন এখানে আমাদের এটা আসছে। এখন কোন পার্টির ক্ষেত্রে যদি আপনি বিল বাই বিল না করতে চান, এখানে আপনি নো দিয়েও চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি আমরা এটাকে ইয়েস করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এখানে ইয়েস করে দিতে হবে। দেওয়ার পরে ডিফল্ট ক্রেডিট পিরিয়ড, এখন এখানে আমরা বলে দিতে পারি যে এই যে এই পার্টিটা এর কাছে ডিফল্ট ক্রেডিট পিরিয়ডটা কত দিনের হবে, ঠিক আছে। আমরা ধরেন এখানে
কয়দিন দিব সেটা আমরা এখানে উল্লেখ করে দিলেই আমাদের ওভারডিউ কি হচ্ছে না হচ্ছে এই জিনিসটা আমরা এখান থেকে ফুল ট্র্যাকিং করতে পারি। 90 দিন না দিয়ে আমরা এখানে ধরেন 60 দিন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর চেক ফর ক্রেডিট ডেজ ডিউরিং ভাউচার এন্ট্রি স্পেসিফাই ক্রেডিট লিমিট। স্পেসিফাই ক্রেডিট লিমিট হচ্ছে পরে ভাউচার এন্ট্রির সময় যদি আমরা এই ক্রেডিট লিমিটটা দেখতে চাই সেক্ষেত্রে আমরা এটাকে ইয়েস করবো, তো আমরা এখানে ইয়েস করে দিচ্ছি। আর ক্রেডিট লিমিট হচ্ছে আমরা একটু আগে যেটা করেছি সেটা। তো আমরা এখানে যদি কোনো ক্রেডিট লিমিট দিয়ে দিতে চাই আমরা এখানে ক্রেডিট লিমিট দিয়ে দিতে পারি 5 লাখ বা যাই হোক যে কোনো ফিগার আমরা এখানে দিয়ে দিতে পারি। তো আমরা আপাতত এই জায়গাটাতে ক্রেডিট লিমিট দিচ্ছি না, আমরা শুধুমাত্র এখানে আপনার ক্রেডিট লিমিট তো একটু আগে দেখাইলাম, ওইটাই হচ্ছে ক্রেডিট লিমিট। তো আর এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে বিল বাই বিল অপশনটাকে আমরা ইয়েস করলাম এবং আমি তাকে সময় দিচ্ছি যে সে আমাকে কত দিনের মধ্যে টাকাটা পেমেন্ট করবে। আমরা তাকে সময় দিচ্ছি বিল হওয়া থেকে, বিল ডেট থেকে 60 দিনের মধ্যে সে আপনার পেমেন্টটা করে দিবে। এখন যদি ধরেন কোনো কারণে সেই 60 দিন আপনার পার হয়ে যায়, এরপরে যখন আপনি বিল করতে যাবেন এই যে চেক ফর ক্রেডিট ডেজ ডিউরিং ভাউচার এন্ট্রি, আপনি যখন এর নামে পরবর্তীতে কোনো সেল এই 60 দিন পার হওয়ার পরে আপনি যদি কোনো সেল এন্ট্রি করতে যান সেক্ষেত্রে আপনাকে সে ওয়ার্নিং দিবে যে তার হচ্ছে আপনার আগের পুরনো যে বিল সেই বিলটা এখনো কমপ্লিট করে নাই, এইটা আমাদেরকে নোটিফাই করবে। ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আমরা এখান থেকে নেক্সট অপশনে যে আমরা এটাকে সেভ করে দিচ্ছি। আমরা এটার নাম দিলাম হলো অ্যাসেট ডেভেলপমেন্ট লিমিটেড। তো এরপরে আমরা এখান থেকে পার্টি জেনারেট করলাম, করার পরে আমরা একটু স্কেপ দিয়ে পিছনে আসলাম। আসার পরে আমরা এখান থেকে ধরেন অ্যাসেটের নামে আমরা প্রথমত একটা বিল তৈরি করি। আমরা যাচ্ছি ভাউচার অপশনে, ভাউচারে আমরা সরাসরি সেলস জেনারেট করতেছি। তো কেন সেলস জেনারেট করতেছি, কারণ আমরা একটু শর্টে কাজটা করতে চাচ্ছি, এই জন্য আমরা এই যে 3 ধাপ মেনটেন করে আসতে গেলে আমাদের সময় বেশি লেগে যাবে, যার কারণে আমরা এখানে সেলস অর্ডার, ডেলিভারি নোট এই বিষয়গুলোকে দেখাচ্ছি না। তো আমরা সরাসরি এখান থেকে এই যে অ্যাসেট ডেভেলপমেন্ট কোথায় আছে, এই যে অ্যাসেট ডেভেলপমেন্ট, অ্যাসেট ডেভেলপমেন্টে যাওয়ার পরে আমরা কন্ট্রোল এ দিয়ে নেক্সট অপশনে যাচ্ছি, আবার কন্ট্রোল এ দিয়ে নেক্সট অপশনে যাচ্ছি, এন্টার দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখানে সেলস দিলাম। একটু মাঝে মাঝে চেক করে দেখি যে ওই আবার অনেক সময় স্ক্রিন রেকর্ডটা ঠিক মতো আসে না, সেই কারণে মাঝে মাঝে এই জায়গাটাতে একটু আসি আর কি। তো এরপরে আমরা এখানে স্পেস দিলে আমরা কি আইটেম সেল করব সেই আইটেম গুলো আমরা এখানে দেখাই দিতে পারি। ধরেন আমরা এখানে শোকেস এটা দিলাম, এখানে আমরা লোকেশন কোন জায়গাতে সেল করতেছি, আমাদের যেখানে স্টক আছে সেখান থেকে সেল করতেছি। আর কোয়ান্টিটি ধরেন আমাদের এটা 1000 পিস, এটা হচ্ছে আমাদের ধরেন সেলস প্রাইসটা আমাদের কাছে চাচ্ছে, আমরা 35 টাকা দিলাম। ডিসকাউন্টের বিষয় তো আমরা আগেই আলোচনা করছি, এই জন্য আর ডিসকাউন্ট নিয়ে আলোচনা করতেছি না। নেক্সটে যাচ্ছি, যাওয়ার পরে আমরা এখানে আর একটা জিনিস হচ্ছে 2 মে-তে আমাদের এই ভাউচারটা এন্ট্রি হচ্ছে, তো আমরা চাইলে এখান থেকে ডেটটা চেঞ্জ করে দিতে পারি। তো চেঞ্জ করার জন্য সহজ অপশন আমরা এখানে ডেটে যেতে পারি অথবা কিবোর্ড থেকে F2 প্রেস করে আমরা ডেটের অপশনে আসতে পারি। এখান থেকে আমরা ধরেন 1/3/24 এই ডেটে আমরা ভাউচারটা এন্ট্রি করতেছি। আমরা ডেটটা একটু চেঞ্জ করে দিলাম, কারণ পিছনের ডেট থেকে আমরা যে ক্রেডিট লিমিটের একটা টাইম দিলাম এটা একটু দেখার জন্য, যাতে আমাদের একটু সহজ হয়। মার্চ না দিয়ে যদি আমরা ফেব্রুয়ারি দিই তাহলে আমাদের আরো সুবিধা হয়। আমরা এটাকে ফেব্রুয়ারি দিয়ে দিলাম। এরপর আমরা নেক্সটে আবার যাচ্ছি, আরেকটা আইটেম আমরা এখানে অ্যাড করে দেই। এটা আমাদের লোকেশন, স্পেস দিলে লোকেশন আসবে। এরপরে এখানে আমরা কোয়ান্টিটি দিয়ে দিলাম 2000, এটা আমরা ধরেন 35 টাকা প্রাইস দিচ্ছি। তো এরপরে চাইলে আমি আরো আইটেম যোগ করতে পারি, আর আইটেম যোগ না করলেও কোনো সমস্যা নেই, আপনারা তো বুঝতেছেন এটা। তো এখান থেকে আমরা এটা ধরেন আরো 1500 পিস দিয়ে দিলাম, প্রাইস দিয়ে দিলাম 36 টাকা। তো এটা হলো আমাদের ধরেন বিল, কার কাছে, অ্যাসেট ডেভেলপমেন্টের কাছে। তো এরপরে হচ্ছে আমাদের রেফারেন্স। দেখেন এই জায়গাটাতে আমাদের রেফারেন্স নাম্বার একটা শো করবে এখানে। তো রেফারেন্স থাকুক এখানে, আমরা এখানে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এই যে
আমাদের টোটাল ভ্যালুটা কত আসছে এটা আমাদের এখানে বিল ওয়াইজ ডিটেলস এখানে শো করতেছে, আর এখানে নাম্বারটা এটা শো করতেছে। আমরা চাইলে এই রেফারেন্স নাম্বার এখানে চেঞ্জও করতে পারি, 9 আসছে 9ই থাকুক। তারপরে এটা ক্রেডিট লিমিট আমাদের এখানে আবার দেখাচ্ছে যে 2 এপ্রিলে আমরা ভাউচার করতেছি, আর লিমিট দিছি হলো আমরা কত, 60 দিন। তো মানে হলো যে এই যে আমাদের এইখানে এই জিনিসটা একটু দেখতে হবে, সেটা হলো যে 2 এপ্রিলে আমরা ভাউচার ক্রিয়েট করতেছি, আর আমাদের 60 দিন যদি আমরা মেয়াদ দেই তাহলে আমাদের 2 এপ্রিলে এইটার মানে এক্সপায়ার হয়ে যাবে, এই বিলটা এক্সপায়ার হবে 2 এপ্রিলে, কারণ আমরা 60 দিন এখানে চাইলে আমরা দিন চেঞ্জও করতে পারি। তো আমরা এখানে 60 দিন থাকবো, থাকার পরে এন্টার দিচ্ছি, এন্টার দিয়ে আমরা এটাকে সেভ করে দিচ্ছি। তো এই অপশনটা আমরা এখানে কিন্তু মেনটেন করলাম। এর আগে কিন্তু আমরা যখন বিল করছি তখন কিন্তু আমাদের ওইটা আসে নাই। যখন আমরা এই পার্টির ক্ষেত্রে আপনার হচ্ছে বিল বাই বিল অপশন অন করলাম তখন কিন্তু আমার এটা আসছে। তো আমরা এটাকে এন্টার দিচ্ছি, দেওয়ার পরে এটাকে সেভ করে দিলাম। দেওয়ার পরে আমরা একটু ডেবুকে যদি যাই, এখান থেকে ডেবুকে গেলাম, যাওয়ার পরে এখানে আমাদেরকে দুই, এখানে আমাদের কোনো কিছু এখন দেখাবে না। আমরা এখানে দেখলাম আর কি যে সেলসটা কত ছিল, 2 এপ্রিলে আমাদের এটা ছিল। এখন ধরেন আমরা যখন এটা বিলটা কত ছিল, যাই ছিল আমরা পরে দেখতেছি। এখন আমরা ওই টাকাটা টাকা রিসিভ করার আগে আমরা আরো একটা কাজ করব, সেটা হলো অ্যাসেটের নামে আরো একটা বিল আমরা এখন ক্রিয়েট করব। কারণ আমরা ওই ডেট, ওইটা কত ডেটে করেছিলাম, 2 ফেব্রুয়ারিতে, তাই না? আমরা 1 মার্চে আরেকটা বিল করব। আমি চাইলে এই বিলটাকে কিন্তু কপিও করতে পারি। তো কপি করার জন্য সিস্টেম হচ্ছে কি, প্রথমত এটাকে আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমরা যদি কিবোর্ড থেকে স্পেস বারটা চাপি, এটা দেখেন সবুজ হয়ে গেল। আমরা কিবোর্ড থেকে স্পেস বার চাপছি, চাপার পরে এটা নীল কালার হয়ে গেল। হওয়ার পরে আমরা কিবোর্ড থেকে যদি অল্টার 2 দেই তাহলে এটা একটা ডুপ্লিকেট হয়ে গেল, ঠিক আছে? ওই যে আপনার অ্যাকাউন্টিং ভাউচার ক্রিয়েশন ডুপ্লিকেট এই জায়গাটাতে শো করতেছে ডুপ্লিকেট হয়েছে। তাহলে ডুপ্লিকেট করার সিস্টেমটা কি দেখলাম আমরা, আমরা যদি আবার একটু ব্যাকে যাই, ব্যাকে না যাই পরে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আমরা এটাকে ডেট চেঞ্জ করে দিতে পারি। আমরা এটা কন্ট্রোল এ দিয়ে নেক্সট অপশনে যাচ্ছি, আবার কন্ট্রোল এ দিয়ে নেক্সটে যাচ্ছি, এন্টার দিচ্ছি, আবার এন্টার দিলাম। এরপরে আমরা এটাকে F2 দিয়ে ডেটটা চেঞ্জ করে দেই। ডেটটা দিলাম 1/3/2024। দুইটা বিল কেন তৈরি করতেছি সেটা আমরা নেক্সটে বুঝতে পারবো আর কি। আমরা যখন এটা থেকে কালেকশন এন্ট্রি করতে যাব তখন আমরা বুঝতে পারবো এটা। তো এরপরে সরাসরি আমরা কন্ট্রোল এ দিয়ে চলে যেতে পারি, অথবা আমরা এন্টার দিয়ে দিয়ে এখানে আগায় যেতে পারি। যেহেতু আমাদের এখানে আপনার হচ্ছে ইয়ের একটা অপশন আছে, যার এখানে রেফারেন্স, রেফারেন্স আগে 9 ছিল, এখানে আমরা 10 দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাও 60 দিন দিলাম। ওই যে যেহেতু আমরা 1 মার্চে দিছি, এখানে কিন্তু আমাদের অলরেডি 30 এপ্রিল পর্যন্ত আমাদের টাইম দেখাচ্ছে যে 30 এপ্রিল পর্যন্ত আমরা এটা ওরা পরিশোধ করার টাইম পাবে আর কি। এন্টার দিচ্ছি, দেওয়ার পরে এটাকে আমরা সেভ করে দিলাম। তো আমরা দুইটা ভাউচার অ্যাসেটের নামে করলাম। আমরা দুইটা ভাউচার কোথায় গেলে আমরা দেখতে পারবো, আমরা যদি এখান থেকে আবারও ডিসপ্লে, মোর রিপোর্টস, অ্যাকাউন্টস বুক এবং লেজার এই জায়গা যাই, যাওয়ার পরে আমরা অ্যাসেট এই পার্টিকে যদি সার্চ করি, তো সার্চ করলে আমরা দেখবো তাদের কাছে কি সেল আছে। তো আমরা যেহেতু যে 1 মার্চ থেকে আসছে, তার মানে এর আগেই আমাদের একটা বিল ছিল। আমরা যদি নিচে এইখানে তাকাই তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে যে আমাদের ওপেনিং ব্যালেন্স এই পিরিয়ডে 1,59,000 ছিল, আর কারেন্ট পিরিয়ড হচ্ছে আরো 1,59,000, টোটাল ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 3,18,000। আর এটাকে যদি আমরা পিরিয়ড চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা অল্টার F2 বাটন প্রেস করব, করার পরে আমরা চাইলে এক এক আমরা পিরিয়ডটা চেঞ্জ করে দিয়ে এরপরে যদি এন্টার দিই, তাহলে আমাদের এই পিরিয়ডের মধ্যে 2 তারিখে একটা ছিল এবং 1 মার্চে আরেকটা ছিল। এইটা থেকে আমরা এটা কপি করে বানাইছিলাম, ঠিক আছে? এটা হয়তো আপনাদের খেয়াল আছে। এবং ভাউচার নাম্বার এটা 9, এটা 10। এবার আসেন মার্চের আমরা লাস্ট ডেটে এটা একটু রিসিভের বিষয়ে যাই। তো যেহেতু আমরা বিল বাই বিল ক্রিয়েট করলাম, আমাদের আর কোন জায়গায় ইফেক্ট করতেছে সেটা আমরা একটু যাই। আমরা এবার ভাউচার থেকে রিসিভ ভাউচারে যাচ্ছি, যে পার্টি আমাদেরকে পেমেন্ট করবে তার টাকাটা আমরা রিসিভ করতে চাচ্ছি। আমরা এখানে ডেট দিলাম হচ্ছে 30/3। 30/3 তো নিবে না, 31/3/2024 নিবে।
নেওয়ার পরে আমরা আবারও সেই ডাচ বাংলা ব্যাংক নিলাম, দেওয়ার পরে আমরা অ্যাসেটে যাচ্ছি। অ্যাসেটে যাওয়ার পরে এই জায়গা হচ্ছে বিষয় যে আমি কোন বিলের এগেনস্টে আমি টাকাটা রিসিভ করতেছি সেই জিনিসটা আমাদেরকে এখানে শো করাই দিতে হবে। তার মানে আমরা এত সময় পর্যন্ত যে রিসিভ করেছি সেগুলাতে কিন্তু আমাদের এই বিষয়গুলো এখানে আহ দেখানো লাগে নাই, কিন্তু যখন আমি বিল বাই বিল জিনিসটা ক্রিয়েট করতে গেলাম তখনই কিন্তু এই জায়গা আমাদেরকে এইখানে আমাদেরকে মেনশন করে দিতে হচ্ছে। তো এখানে কথা হচ্ছে যে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। প্রথম বলা হয়েছে অ্যাডভান্স, তার মানে আপনি যদি এমন হয় যে ওই পার্টি আপনার কাছে সেলই করে নাই, আপনার কাছে সেল করে নাই না, আমরা ওই পার্টির কাছে এখনো সেল করি নাই, সে অ্যাডভান্স দিছে, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাডভান্স এটা দিয়ে তারপরে এন্ট্রি দিয়ে দিব, তাহলে অ্যাডভান্স হিসেবে এটা থাকবে। আবার যখন আমরা সেল করব তখন আমাদের রেফারেন্সে ওইটা আমাদের অ্যাডজাস্ট করে দিতে হবে, ঠিক আছে। আর হচ্ছে নিউ রেফারেন্স মানে হচ্ছে নতুন কোন রেফারেন্স, নতুন কোন সেল ক্রিয়েট করতে গেলে আমরা নতুন দিব, অথবা অন অ্যাকাউন্ট। এটা আমাদের আপাতত আমরা যাচ্ছি হচ্ছে, যেহেতু আমরা পুরাতন ইয়ার থেকে আমরা কালেকশন করতে চাচ্ছি, সেই কারণে আমরা এই জায়গাটাতে তো এখানে আমরা এগেনস্ট রেফারেন্স মানে হচ্ছে যে রেফারেন্স নাম্বারটা আমরা ব্যবহার করেছিলাম 9 এবং 10, সেই রেফারেন্স ব্যবহার করে আমাদেরকে এখানে কালেকশন দেখাইতে হবে। আমরা এখান থেকে ইন্টার দিচ্ছি, রেফারেন্সে যাচ্ছি, যাওয়ার পরে এই অ্যাসেটের কাছে আমাদের দুইটা বিল আছে, ঠিক ঠিক আছে। একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 9, একটা হচ্ছে 2 এপ্রিলের, একটা হচ্ছে 1 মার্চের। তো এখানে আমাদের কিন্তু ওই বিষয়গুলো মেনশন করে দিতে হবে যে আমি কোন বিলের এগেনস্টে, কোনটার এগেনস্টে। এইটার বিল ছিল 1,59,000 আর এইটাও 1,59,000। আমরা ধরেন যে এইটাকে আমরা এখানে সিলেক্ট করলাম যে এইটার এগেনস্টে আমরা টাকাটা রিসিভ করতেছি। তো এখন আমরা যদি ইন্টার দেই, দেওয়ার পরে ওর যে ক্রেডিট পিরিয়ড কি ছিল, তো টাইম কত ছিল সেটা আমাদের দেখাচ্ছে। যেহেতু আমরা 31 মার্চ মানে 2 এপ্রিলের আগেই টাকা রিসিভ করে ফেলেছি, কোনো প্রবলেম নেই, এখানে আমাদের টোটাল ব্যালেন্সটা দেখাচ্ছে। কিন্তু এখন সে তো আমাকে টোটাল ব্যালেন্সটা নাও দিতে পারে, কমও দিতে পারে। ধরো আমরা এখান থেকে 1.5 লাখ টাকা রিসিভ করতেছি, দেওয়ার পরে নিউ রেফারেন্স এন্ড অফ লিস্ট আমরা দিয়ে দিচ্ছি, আমরা একটা কালেকশন করতেছি, করার পরে এরপরে যদি আমরা এখান থেকে ইন্টার দেই, ইন্টার দিয়ে যদি আমরা এখানে চেক যেটা দিছে বা ক্যাশ যাই হোক, আমরা এটাকে ইন্টার দিয়ে রিসিভ করে নিলাম। তো আমাদের কিন্তু এখানে কালেকশন এন্ট্রিটা হয়ে গেল। এরপরে যদি আমরা অ্যাসেটে রিপোর্টটা একটু দেখি, একটু লাইনে থাকেন জাস্ট। তো আমাদের এখানে এবার আমরা যদি একটু ডিসপ্লেতে, আপনার ডিসপ্লে মোড রিপোর্টস, তারপর হচ্ছে অ্যাকাউন্টস বুকস এবং লেজার। লেজারে আমরা ওইভাবে ইয়া পাবো না, আমরা শুধুমাত্র আউটস্ট্যান্ডিংটাই দেখতে পারবো। আমরা অ্যাসেটে যাচ্ছি, যাওয়ার পরে আমরা এখানে যদি আমরা একটু পিরিয়ডটা চেঞ্জ করি, পিরিয়ড কিভাবে চেঞ্জ করলাম সেটা তো আপনাদের মনে হয় জানার কথা। আমরা টোটাল এই যে এখানে আমাদের নর্মালি দেখাচ্ছে যে 1,59,000, 1,59,000, 1,50,000, এইটা হচ্ছে আমাদের ইয়া ছিল আর কি, আমাদের এর কাছে সেল ছিল। আমরা এখানে যদি একটু বিলোয়েস ক্লিক করি, তো তখন আমরা এখানে দেখতে পারবো যে 1,59,000 এর মধ্যে আমরা পাবো 9, এই যে 9,000, আর এই বিলটা আমরা টোটালটাই পাবো। এবং এইটার হচ্ছে আপনার ডিউ ডেট ছিল 2 এপ্রিল, আর এইটার 2 এপ্রিল থাকার পরে এখানে কতদিন, যেহেতু ফেব্রুয়ারি মাসে, তারপর ক্রেডিট বাই ডেইজ মানে কত দিনের এটা ডিফারেন্স আছে, আর মার্চে যেটা আসছে সেটা সেটা আমরা এখানে দেখতে পারতেছি, ঠিক আছে। তো এখানে আমরা এখানে যে বিল ওয়াইজ আছে, বিল ওয়াইজে যে আমরা এই পার্টের ডিটেলস আমরা দেখতে পারি।
এরপরে হচ্ছে আপনার এজিং মেথড, এই যে এখানে আছে এজিং মেথড, যদি আমরা এই যে এজিং মেথডে ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের মেথডটা মানে ইয়া করতে হবে, সেটা হচ্ছে কি এজিং বাই বিল ডেটস আর এজিং বাই ডিউ ডেটস। এজিং বাই বিল ডেটস এর ডেটে যদি আমরা এন্টার করি, এন্টার করার পরে আমরা এখানে যেহেতু আমাদের ফ্রম 0 to 0 আমাদের এখানে এজিং এর রিপোর্টটা মনে হয় আমাদের এখানে ওপেন হবে না, কারণ আমরা যেহেতু ফ্রি ভার্সনে কাজ করতেছি, তো কিছু কিছু জায়গায় আমাদের একটু রেস্ট্রিকশন আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে মোটামুটি এখানে আমরা এই জিনিসগুলো বুঝতে পারলাম যে আসলে এজিং রিপোর্টের মাধ্যমে আপনার কত দিনের এটা বকেয়া আছে এই বিষয়গুলো আমরা দেখতে পারি, লাস্ট ডেট কোনটা ছিল, এই ইত্যাদি ইত্যাদি। এরপরে আমরা আরেকবার একটু এটার থেকে কিছু কালেকশন রিসিভ করি, এখানে আরো কিছু বিষয় আছে সেই জন্য আমরা আবার যাচ্ছি। আমরা ভাউচারে গেলাম, যাওয়ার পরে ধরেন এটা 31 মার্চ আছে, আমরা এইখান থেকে দিলাম হচ্ছে এপ্রিল মে 1/5/2024, এই ডেটে আমরা আবার একটা কালেকশন এন্ট্রি দেখাই অ্যাসেট থেকে, রেফারেন্স থেকে। এখন আমাদের এই যে বিলটা, এই বিলটায় আমার 9,000 টাকা ডিউ দেখাচ্ছে, আর এইখানে 1,59,000 ডিউ দেখাচ্ছে। আমি যদি এই ভাউচার থেকে বা এই যে বিলটা, এই বিলটা থেকে যদি আমি এখন টাকা রিসিভ করি আর এইটা যদি আমার বাকি থেকে যায়, তো একটা সময় যে কিন্তু আমি এখান থেকে টাকা রিসিভ করার পরেও দেখা যাচ্ছে সে কিন্তু অনেক টাকা দিয়ে দিছে, কিন্তু আমি এই বিলটা না শো করে আমি এইটা দিছি, দেওয়ার কারণে কি হবে, এই জিনিসটাকে ওভার ডিউ দেখাবে। এর 60 দিন যখন পার হয়ে যাবে তখনই বলবে যে এটা তোমার ওভার ডিউ হয়েছে। তো অথচ আমরা কিন্তু টাকা পেয়ে গেছি, এই কারণে আমাদেরকে প্রথমত পুরনো যে বিলগুলো আছে, এটা যেহেতু ফেব্রুয়ারির, ধরেন পরবর্তীতে সে আমাদেরকে আরো 1.5 লাখ টাকা দিছে, তো আমাদের সেই এন্ট্রিটা কিভাবে করা উচিত, যদি আমরা বিল বাই বিল মেনটেন করি, সেক্ষেত্রে আমার উচিত হচ্ছে এই বিলটা প্রথমে যাওয়ার পরে এখানে আমি 9,000 টাকা দিব, ঠিক আছে, 9,000 টাকা দেওয়ার পরে ইন্টার দিব, দেওয়ার পরে আবার ইন্টার দিব, ইন্টার দেওয়ার পরে এখান থেকে আবার আমরা যাবো হচ্ছে এগেইনস্ট রেফারেন্সে যাওয়ার পরে আমরা ইন্টার দিব, দেওয়ার পরে এখন কিন্তু 9 নাম্বারটা আমার এখানে আর নাই। তার মানে 9 নাম্বারটা যেহেতু আমি এখানে কমপ্লিটলি নিয়ে ফেলছি, এই কারণে আমাদের এখানে 9 নাম্বারটা আর শো করতেছে না, এবার আমাদের 10 নাম্বারটা শো করতেছে। এবার যদি আমি 10 নাম্বারটা শো নিয়ে নেওয়ার পরে ধরেন এখানে আমাদেরকে 1,59,000 জায়গা, যেহেতু সে আমাকে দিচ্ছে হলো কত দিবে, আমি বলছি 1.5 লাখ, তো 1.5 লাখের ক্ষেত্রে যেহেতু 9,000 টাকা আমি এই বিলের এগেনস্টে নিয়ে নিছি, এটা যেহেতু পুরোনো বিল ছিল, তাহলে বাকি 1,41,000 টাকা আমি নিব এই বিলে। এখানে নেওয়ার পরে আমি যদি ইন্টার দেওয়ার পরে আমরা এই যে ক্রেডিট মানে হচ্ছে কবে এটা আউটস্ট্যান্ডিং হয়ে গেছে সেটা কিন্তু এখানে শো করতেছে, যে আপনার এই বিলটা 2 এপ্রিলে গেছে আর এইটা হচ্ছে 30 এপ্রিলে শেষ হয়ে গেছে। তো আমরা এটা যেহেতু মে মাসে আমরা, তার মানে ওভার ডিউ হয়ে গেছে, তারপরেই আমরা এখানে নিছি, আমরা এখানে কিন্তু সেই রিপোর্টটা দেখতেছি যে এই বিলটা কবে শেষ হয়ে গেছে আর এই বিলটা কবে শেষ হয়ে গেছে। এরপরে যদি আমরা এন্ড দিলে আমাদের কিন্তু এখানে রিসিভ 1.5 লাখ টাকাই হইলো। 1.5 লাখ টাকা আমি দুই ভাবে রিসিভ করছি, মানে দুইটা রেফারেন্সের এগেইনস্টে। এরপরে আমরা এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে এটা নরমালি যেটা আমাদের রিসিভ এন্ট্রি আছে সেই অনুযায়ী আমাদের এটা এন্ট্রি হয়ে গেল। এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে আমাদের বিল বাই বিল অপশনটা বা এজিং রিপোর্টের সিস্টেমটা। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যালো ওয়াহিদ স্যার। আহমেদ ভাই, হ্যাঁ আমি জি তো শুনতেছি। স্যার, আমরা বলেন। যে এজিং রিপোর্টটা যে তৈরি করলাম, এটা হ্যাঁ, কি স্যার জাস্ট একটা পার্টির এগেইনস্টে দেখতে পারবো নাকি মানে সবগুলা পার্টির এগেইনস্টে দেখতে পারবো স্যার? মানে একসাথে কি সবগুলা দেখা যাবে নাকি জাস্ট শুধু ইন্ডিভিজুয়াল দেখা যাবে স্যার? সবগুলোও দেখা যাবে, একটাও দেখা যাবে। আমরা যদি একটা পার্টি ক্রিয়েট করছি তাহলে আমাদেরকে আরো একটা পার্টি ক্রিয়েট করে তারপরে আমাদেরকে রিপোর্টে যেতে হবে। ও আচ্ছা, জি আচ্ছা, আমরা একটু দেখি এরপরে নেক্সট অপশনটা আর একটু দেখি, তারপরে আমরা, তো আমরা যেহেতু একটা পার্টির ক্ষেত্রে গেছি, আমরা একটু
এখানে যদি আমরা ব্যালেন্স শিটে যাই, ব্যালেন্স শিটে যাওয়ার পরে আমরা একটু ডিটেলস করি, করার পরে আমাদের এখানে সানডে ডেটার যেটা আছে এখানে যাচ্ছি, যাওয়ার পরে এই জায়গাটাতে আমাদের সানডে ডেটার্সে আমাদের এখানে বোধহয় বিল বাই বিলের কোনো অপশন, আচ্ছা লেজার গ্রুপ, বেসিক ভ্যালু, এক্সেপশন রিপোর্ট, এই যে আপনার হচ্ছে এখানে আরো কিছু জিনিস দেখা যায় আমাদের আসলে একটা ক্রিয়েট করা আছে, তো এই জন্য আমাদের ওভারডিউ, এখান থেকে ওভারডিউ দেখার জন্য, হ্যাঁ, তো আমরা ধরেন এখানে যে আরো একটা পার্টি আমরা ক্রিয়েট করতাম তাহলে আমাদের বুঝতে শুরু, আচ্ছা আমরা আরেকটা পার্টি ক্রিয়েট করি, ঠিক আছে, আমরা অ্যাসেট তো করলাম, করার পর আরেকটা পার্টি ক্রিয়েট করে তারপরে আপনার যে প্রশ্নটা এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এই কারণে আমরা আরেকটা পার্টি একটু ক্রিয়েট করি, তারপরে ওই রিপোর্টটা আমরা দেখতেছি, ঠিক আছে। আমরা ক্রেডিটে যাচ্ছি, ক্রিয়েটে যাচ্ছি, যাওয়ার পরে আমরা লেজার ক্রিয়েট করতেছি, ধরেন অ্যাসেট এখানে আমরা দিলাম বে ডেভেলপমেন্ট লিমিটেড, সানডে ডেটার্স, তারপর হচ্ছে প্রাইস লেভেল, তাহলে দিলাম হচ্ছে এখানে বিল বাই বিল ইয়েস করলাম, করার পরে ডিফল্ট ক্রেডিট পিরিয়ড এটা আমরা 60 দিন দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে নো রেখে এরপরে ইন্টার দিয়ে আমরা এটাকে সেভ করে দিলাম, দেওয়ার পরে এখন আবার ওর কাছে আমরা একটু সেল করি, হ্যাঁ, তো আমরা ভাউচারে যাচ্ছি, এখান থেকে আমরা সেলসে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আমরা দিলাম হচ্ছে এই যে বে ডেভেলপমেন্ট, কন্ট্রোল এ দিয়ে নেক্সটে যাচ্ছি, কন্ট্রোল এ দিয়ে নেক্সটে যাচ্ছি, দেন আমরা এন্টার দিচ্ছি, এখানে আমরা সেলস দিলাম, আমরা এইটাকে জানুয়ারির 1 তারিখ দিই, কারণ ওভারডিউ না হইলে তো আমরা রিপোর্টটা বুঝতে আমাদের ঝামেলা হবে। এরপরে আমরা এখান থেকে ধরেন আমাদের এই প্রোডাক্ট গুলা এন্ট্রি দিচ্ছি, এন্টার দিলাম, কোয়ান্টিটি ধরেন 2000 পিস, রেট হচ্ছে 40 টাকা, এটাই আমরা ক্রিয়েট করলাম, একটা বিল ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে এটা রেফারেন্স হচ্ছে 11, 60 দিন, তার মানে এখানে কিন্তু আমাদের অলরেডি ওভারডিউ হয়ে গেছে, 1 মার্চে ওভারডিউ হয়ে গেছে। এরপরে আমরা ইন্টার দিলাম, ইন্টার দিয়ে আমরা সেলস ক্রিয়েট করলাম, কোনো কালেকশন আমরা রিসিভ করি নাই। এবার আমরা যাচ্ছি ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটে অল্টার এফ দিয়ে ডিটেলস করলাম, আমাদের সমস্ত আউটস্ট্যান্ডিং থাকবে কোথায়, সানডে ডেটার্স এর আন্ডারে, তাই না, আমাদের যত পার্টি আছে সব পার্টির হিসাব হচ্ছে আমাদের সানডে ডেটার্স, আমরা যাচ্ছি সানডে ডেটার্সে ঢুকতেছি, ঢোকার পরে আমাদের সব পার্টি এখানে শো করতেছে যাদের কাছে আমরা সেল করি। এরপরে আমরা এখান থেকে এক্সেপশন রিপোর্টসে আসতে পারি, এক্সেপশন রিপোর্টে এসে আমরা এটাকে কিভাবে দেখতে যাচ্ছি, এক্সেপশন রিপোর্টটা আমরা কিভাবে দেখতে যাচ্ছি, নেগেটিভ লেজার, যদি কোনো নেগেটিভ লেজার থাকে, অর্থাৎ কোনো পার্টি আমার হচ্ছে পেমেন্ট বেশি দিছে সেল কম হয়েছে, এরকম যদি হয় সেটা হচ্ছে নেগেটিভ। তারপর হচ্ছে ওভারডিউ রিসিভ, যদি ওভারডিউ রিলেটেড রিসিভেবল, ওভারডিউ রিসিভেবল কি আছে, তাই না, আমাদের তো ওভারডিউ রিসিভেবলটা আমাদের লাগবে, এই জায়গাটাতে আমরা ওভারডিউ রিসিভেবলে যাচ্ছি, এন্টার দিচ্ছি, যাওয়ার পরে এই জায়গাটাতে আমাদের হচ্ছে যত পার্টি আছে এইখানে আমরা কিন্তু রিপোর্টটা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, যে বে ডেভেলপমেন্টস এর কাছে আমার ডিউ ডেট ছিল হচ্ছে 1 মার্চে, এবং ওভারডিউ বাই ডেজ 91 দিন, আজকের হিসাব অনুযায়ী তার কাছে আমার এটা ওভারডিউ আছে। এবং এখানে আমার এই যে হচ্ছে যেহেতু এইখানে কেন ডেট দেখাচ্ছে না, কারণ হলো যে এটা হলো পার্শিয়াল অ্যামাউন্ট আছে, যার কারণে এখানে ডেট দেখাচ্ছে না, বাট এই অ্যামাউন্টটা কতদিন ওভারডিউ হয়েছে সেটা আমাদের এখানে শো করতেছে। তার মানে হচ্ছে আপনার যত পার্টি আছে পার্টিগুলার আপনি এখানে ওভারডিউ রিপোর্ট দেখতে পারবেন। তো এটাই হচ্ছে মূলত সিস্টেম, তো আমরা প্রত্যেকটা পার্টি আলাদা আলাদা দেখতে পারবো, কোনো সমস্যা নেই। আবার হচ্ছে আমরা একটা একটা লেজারেও যেয়ে দেখতে পারি, এবং আমরা চাইলে হচ্ছে আপনার একসাথে সবগুলোও দেখতে পারি। আমরা যে পার্টিটা লাস্টে ক্রিয়েট করলাম এই পার্টি থেকে আমরা একটু কিছু আগে রিসিভ করি, এবার দেখি আমাদের রিপোর্টটা সেক্ষেত্রে আমাদের কি দাঁড়ায়। আমরা ভাউচার থেকে রিসিপ্টে আসতেছি, রিসিপ্টে আসার পরে এখানে আমরা ধরেন কালেকশন এন্ট্রি দিলাম হচ্ছে 1/4/24, দেওয়ার পরে এখানে আমরা ব্যাংকের নাম দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এটা ছিল আমাদের বে ডেভেলপমেন্টস,
দেন এখানে রেফারেন্স, বের কাছে যে রেফারেন্সটা আছে ওইটাই আমাদের এখানে শো করবে। এখানে কিন্তু অ্যাসেটেরটা শো করবে না, শুধুমাত্র যখন আমি পার্টি নিব ওই পার্টির এগেনস্টে যেগুলো আমাদের রেফারেন্স, ওই রেফারেন্সটাই শুধুমাত্র এখানে শো করবে। এখানে যদি আমাদের 20-30টা বিলও হইতো বের কাছে, তো 20-30টাই আমার এখানে শো করতো। আর সেক্ষেত্রে আমার উচিত হচ্ছে যে শুরু থেকে আমাদের নিয়ে আসা, অর্থাৎ পুরোনো বিলটা প্রথমে আমাদের অ্যাডজাস্ট করা উচিত, তারপরে ক্রমান্বয়ে পরবর্তী ডেট পরবর্তী ডেট পরবর্তী ডেট এইভাবে আমাদের ক্লিয়ার করতে হবে। এমন হইতে পারে যে কোনো পার্টির কাছে আপনি হয়তো মাসে 30-40টা আপনার বিল হয়, বা 15-20টা বিল হয়, আবার সে যখন পেমেন্ট করে সে 15-20টা বিল মিলে একসাথে পেমেন্ট করে, এরকম হইতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে সব থেকে ওল্ড ডেটের যে আপনার রেফারেন্স নাম্বার বা বিল আছে ওই বিলটা প্রথমে আপনার ক্লিয়ার করতে হবে, করে করে পিছন দিক থেকে ক্লিয়ার করে লাস্টের দিকে যেটা আছে সেইটা আমাদেরকে মানে বাকি রেখে পিছন থেকে আমাদের ক্লিয়ার করে আসতে হবে। এটা হচ্ছে এন্ট্রি সিস্টেম, যদি আপনি বিল বাই বিল এটাকে অন রাখেন। তো যদি এখানে আমরা ভুল করি সেক্ষেত্রে কিন্তু রিপোর্ট রং মেসেজ দিবে। কারণ আপনার দেখা গেল যে কালেকশন আমি দ্রুত গতিতে এন্ট্রি করতে চাই, আপনার হচ্ছে জানুয়ারি মাসের একটা বিল বকেয়া ছিল, আবার আপনার এপ্রিল মাসের একটা বিল বকেয়া, এখন আপনি এপ্রিলের যে বিলটা আছে ওইটা আপনি ধরে রিসিপ্ট দেখাই দিচ্ছেন। সেক্ষেত্রে কি হবে, আপনার যেটা পরিশোধ হয় নাই ওইটাকে আপনার ওভার ডিউ দেখাবে। অথচ আপনি যদি ওই কালেকশনটাই যদি ওল্ড ডিউ যেটা জানুয়ারি ছিল ওইটার এগেইনস্টে আপনি রিসিভ করে দেখাইতেন, তাহলে কিন্তু পার্টির কাছে আপনার কোনো ওভার ডিউ ছিল না, এভাবে আপনার দেখা সম্ভব ছিল। এই জন্য বিল বাই বিল মেনটেন করতে গেলে আমাদেরকে অবশ্যই এই যে যে আপনার হচ্ছে এখানে যে ডেটটা আছে এটা আমাদেরকে খুব সিনসিয়ারলি দেখতে হবে আর কি। তো আমরা এখানে এন্টার দিচ্ছি, দেওয়ার পরে ধরেন আমরা আহ এখানে 80,000 টাকা বিল আছে, আমরা 50,000 টাকা রিসিভ করতেছি। এটা আমাদের চলে গেছিল 1 মার্চে আমাদের ওভারডিউ হয়েছে দেখা যাচ্ছে। এরপরে আমরা এন্টার দিচ্ছি, এন্টার দিয়ে এটাকে আমরা রিসিভ করে দিলাম। রিসিভ করার পরে এবার যদি আমরা একটা যাচ্ছি, আমরা শুধুমাত্র ওই লেজারটাতে যাচ্ছি, ওই লেজারের অবস্থাটা কি সেটা দেখার জন্য আমরা হচ্ছে ডিসপ্লে, অ্যাকাউন্টস বুক, তারপর হচ্ছে লেজার, এখান থেকে আমরা গেলাম হচ্ছে বে ডেভেলপমেন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে ওপেনিং ডেট সহ এখানে নিয়ে আসতে পারি 1 তারিখ থেকে। আসার পরে এবার আমরা এখানে চাইলে এই যে বিল ওয়াইজ রিপোর্টটা দেখতে পারি। এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে ওর কাছে এই যে টোটাল 80,000 টাকার বিল ছিল, সে পেন্ডিং অ্যামাউন্ট দিছে 30,000 টাকা, ওর ডেট শেষ হয়ে গেছিল মার্চে, এবং এখন তার কাছে ওভারডিউ কতদিন এই বিলটা পড়ে আছে সেটা শো করতেছে, 91 দিন শো করতেছে। এটা কিন্তু কারেন্ট ডেটের হিসাব করে ও এখানে দেখাবে, ঠিক আছে, আজকের ডেটের উপর বেস করে ও এইখানে কিন্তু এটা দেখাবে। তো এটা হলো বিষয়। এখন আর যদি আমরা একসাথে সবগুলো দেখতে চাইতাম তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্যালেন্স শিটে যাইতাম, ব্যালেন্স শিট থেকে অল্টারি ফোন দিয়ে ডিটেলস করতাম, করার পরে আমরা এখানে সানডে ডেটার্সে ঢুকতাম, ঢুকার পরে এখানে আমরা যেহেতু আমাদের সব পার্টি আছে তো পার্টিকে আমরা এখানে লেজার লেজার ওয়াইজ যেটা এটা অপশন না, এখানে আমাদের এক্সেপশন যে রিপোর্ট আছে এই এক্সেপশন রিপোর্ট থেকে আমরা মূলত এখানে এটা মানে আমাদের এই ইয়েটা নিতে পারি। আমরা এখানে ওভার রিসিভেবল যেটা সেটা আমরা এখানে ক্লিক করলে আমরা এই জায়গাটাতে আমাদের ডিটেলসটা দেখাবে যে বের কাছে আমাদের 30,000 টাকা পাওনা আছে, এটা 91 দিন ওভারডিউ হয়েছে। আর অ্যাসেটের কাছে 18,000 টাকা পাওনা আছে, এটা 31 দিন আমাদের ওভারডিউ হয়েছে। এই ওভারডিউটা এখানে আপনার ক্যালকুলেশন হয়ে আসবে। আর যদি কোনোটা আপনার ওভারডিউ ওইভাবে না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এটা শুধুমাত্র ওভারডিউ ডেটটা দেখাবে যে কত ডেটে আপনার ওভারডিউ হচ্ছে, এখানে আপনার এটা দেখাবে না, যেহেতু আপনি পিরিয়ড ওভারডিউটা কবে থেকে দেখাবে, ওই যে আমি যে মেয়াদটা দিয়ে দিছি বা ডেট কয় দিনের জন্য আমরা তাকে বকেয়া হিসেবে বাকিতে দিচ্ছি, কত দিনের বাকিতে দিচ্ছি, সেই দিনের পর থেকে কিন্তু আপনার এইটা কাউন্টটা শুরু হবে। এই বিল থেকে কাউন্ট শুরু হবে না, বিল শুরু হবে আপনার কাউন্ট শুরু হবে আপনার ওভারডিউ ডেট যেটা দেওয়া আছে, 60 দিন হোক 90 দিন হোক বা 30 দিন হোক, যত দিনের আপনার ক্রেডিট লিমিট দেওয়া আছে পিরিয়ড, ওই পিরিয়ডের পরে আপনার ওভারডিউ এটা শো করবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের
যেটা বিল বাই বিল বা বিল ওয়াইজ যেটা আমাদের এজিং রিপোর্ট, সেই এজিং রিপোর্টের হিসাবটা আমরা এইভাবে করতে পারি। এরপরে যদি একটা একটা লেজার নিই, এই যে এখানে আমাদের লেজার ওয়াইজ বিলস, এটা আমরা নিতে পারি এখান থেকে। তারপরে হচ্ছে ইনক্লুড পোস্ট ডেটেড, যদি আমরা পোস্ট ডেটেড করে এন্ট্রি থাকে তো সেক্ষেত্রে সেটা সহ আমরা নিতে পারি। তো এইটা মোটামুটি এখানে আমাদের বিভিন্ন ধরনের আমরা রিপোর্ট নিতে পারি। তারপর হচ্ছে এই যে এজিং মেথড আছে, এখানে আমরা ক্লিক করে মেথডটা আমরা কিসের বেসিসে দেখব, এজিং বাই বিল ডেট নাকি এজিং বাই ডিউ ডেট। আপনি চাইলে বিল ডেট ধরেও এজিং দেখতে পারেন। এখানে যদি আমরা বিল ধরে দেই, বিল ধরে আমাদের এখানে কোনো ইয়া নাই, আমাদের এখানে ইয়া করতেছে না, আমাদের এখানে মূলত এজিং থেকে ডিউ ডেটে যদি আমরা যাই, ডিউ ডেটে আমরা, আচ্ছা কোম্পানি ফ্রম, এটা আমাদের কোনোটাই শো করতেছে না। আচ্ছা, এটা আমরা এইখানে মোটামুটি এটাই হচ্ছে বিষয়, যে এভাবে আমরা এটা ইয়া করতে পারি আর কি। আর এক্সেপশন রিপোর্টের মধ্যে কিন্তু আপনাদের আরো একটা বিষয় আছে, দেখেন এখানে ওভার পেয়েবল। আমরা যেভাবে পার্টি, যেহেতু সেলসটাকেই তো আমরা সবসময় বেশি প্রায়োরিটি দিই, যার কারণে আমরা সেলস এর ক্ষেত্রে এইখানে একটা ক্রেডিট লিমিট সেট করে দিতে পারি। ঠিক একইভাবে আপনার পারচেজের ক্ষেত্রেও এই কাজটা করা সম্ভব। আমরা যখন সানডে ক্রেডিটরসে, ধরেন আমরা এখান থেকে ক্রেডিট ক্রিয়েটে যাচ্ছি, যাওয়ার পরে লেজারে গেলাম, লেজারে আমরা ঢুকলাম, ঢোকার পরে ধরেন এটা আমরা দিলাম ইউনিভার্সাল ট্রেডিং, দেওয়ার পরে এটাকে আমরা সানডে ক্রেডিটরসে দিচ্ছি। সানডে ক্রেডিটরস মানে কি? সাপ্লায়ার, মানে যার থেকে আমি পারচেস করব। তো এখানে যদি আমরা সানডে ক্রেডিটরস কে সিলেক্ট করি, করার পরে চাইলে আমরা এখান থেকে কিন্তু সানডে ক্রেডিটরসেও আমরা প্রাইস লেভেল আমরা দেখাই দিতে পারি। আমাদের এখানে যেহেতু সানডে ক্রেডিটর প্রাইস লেভেল আমাদের দেওয়া দরকার নেই, আমরা ওইখান থেকে কোনো প্রাইস লেভেল ক্রিয়েট করে আমরা চাইলে পারচেজের জন্য প্রাইস লেভেল মেনটেন করতে পারি। আমরা জানি যে প্রাইস লেভেলটা কি, কিভাবে প্রাইস লেভেল ক্রিয়েট করতে, সেটা তো আমাদের জানা আছে। তো যেভাবে আমরা এই যে কর্পোরেট রিটেল তারপর ডিলার ক্রিয়েট করছে, ওখানেই আপনি চাইলে পারচেজের জন্য এখান থেকে কিন্তু আমরা কোনোটা এখানে ইউজ করতে পারবো না। কারণ হচ্ছে যে এগুলো আমরা সেলস এর জন্য ক্রিয়েট করছি, সেলস রেট আর পারচেজ রেট তো কখনোই এক হবে না। তো সেক্ষেত্রে আমাদের আর একটা হচ্ছে আপনার প্রাইস লেভেল ক্রিয়েট করে আসতে হবে, আদারওয়াইজ আমাদের এখান থেকে নট অ্যাপ্লিকেবল দিতে হবে। তো আমরা এখানে নট অ্যাপ্লিকেবল দিচ্ছি, দেওয়ার পরে আমরা যদি মেইনটেইন ব্যালেন্স বিল বাই বিল এটাকে যদি ইয়েস করি, এবং পারচেজের ক্ষেত্রেও যদি আমরা এখানে একটা পিরিয়ড নির্ধারণ করি, যে আমি যার কাছ থেকে পারচেজ করতেছি সে আমাকে একটা টাইম দিয়ে দিয়েছে যে তুমি 60 দিনের মধ্যে বা 90 দিনের মধ্যে বিল পরিশোধ করবা। তো সেক্ষেত্রে এই ইউনিভার্সাল ট্রেডিং হচ্ছে এমন একটা পার্টি যাকে আমার 90 দিনের মধ্যে বিল পেমেন্ট করতে হয়। তো সেক্ষেত্রে আমি তাকে এইখানে ক্রিয়েট করলাম, করার পরে এখানে আমি 90 দিন একটা নোটিশ রেখে দিলাম, রাখার পরে আমরা এটাকে এখানেও আপনি চাইলে ক্রেডিট লিমিট দিয়ে দিতে পারেন। যদি আপনাকে ইউনিভার্সাল ট্রেডিং আপনার এরকম থাকে যে উনি আপনাকে এত টাকার উপরে ক্রেডিট দিবে না, তো এখানে হচ্ছে স্পেসিফাই ওই ক্রেডিট লিমিট, মানে একই জিনিস পারচেজের ক্ষেত্রেও যদি আমি চাই এখানে ক্রেডিট লিমিটটা নির্ধারণ করে দিতে পারি। এরপরে আমরা ডিটেলস দিয়ে যদি এখানে সেভ করে দেই, এরপরে যদি আমরা ধরেন পারচেজ করি, আমরা এখান থেকে ভাউচার থেকে ধরেন এবার যাচ্ছি পারচেজে, যেহেতু এর আগে গেছি সেলসে, এখন যাচ্ছি পারচেজে। তো পারচেজে আমরা একটা রেফারেন্স নাম্বার এখানে দিয়ে ফার্স্ট টেবিল আছে এখানে দিলাম, তারপরে এখানে আমাদের ইউনিভার্সাল ট্রেডিং হচ্ছে আমাদের পার্টি, কন্ট্রোল এ দিয়ে আমরা নেক্সট অপশনে যাচ্ছি, এবং এখান থেকে পারচেজ লোকাল পারচেজ হিসেবে আমরা এটা শো করলাম। দেন এইখানে আমরা ধরেন এইখানে দুইটা আইটেম আমাদের এই যে ওভারডিউ হয়ে আছে, মানে মাইনাস হয়ে আছে, আমরা এই দুটোই আপাতত এখান থেকে কিনি, তাহলে আমাদের স্টকটা একটা সুন্দর জায়গায় দেখা যাবে আর কি। আমরা এখানে এন্টার দিলাম, দেওয়ার পরে আমরা লোকেশন দিয়ে দিলাম, এখানে 5100 পিস হচ্ছে আমাদের মাইনাস আছে, আমরা কোয়ান্টিটি ধরেন 5200 পিস দিয়ে দিলাম যাতে আমার স্টকে কিছু থাকে। এটা আমরা কত যে প্রাইসে সেল করছিলাম তা তো আমাদের মনে নাই, ফ্লোর টাইপস ধরেন এটা আমরা 150 টাকা পার স্কোয়ার ফিট সেল করতেছি। এরপরে এন্টার দিলাম, এন্টার দিয়ে আমরা চাইলে আরো একটা আইটেম এখানে দিয়ে দিতে পারি যেগুলো আমাদের মাইনাস আছে। প্রথমটা ছিল 12 12, পরেরটা হলো 24 24, এটা আমরা দিলাম। দেওয়ার পরে
এটা আমরা লোকেশন এইখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে কোয়ান্টিটি আমরা দিলাম 5300 পিস। জাস্ট ব্যালেন্স মিলানোর জন্য আমরা এই কাজটা করতেছি আর কি। তো এই মোটামুটি আমাদের এইখানে একটা পারচেজ যদি আমরা জেনারেট করি, করার পরে এন্টার দিলে এখানেও আমাদেরকে ঠিক একইভাবে আমাদেরকে রেফারেন্স শো করিয়ে দিতে হবে যে এটা কত নাম্বার রেফারেন্স, কারণ আমরা যখন এর থেকে একে আমরা পেমেন্ট দিব তখনও আমাদেরকে এজিংটা মেনটেন করে আসতে হবে। আমরা এখানে নিউ রেফারেন্স ওই এখানে আমরা যে বিল নাম্বারটা দিয়েছিলাম ওই রেফারেন্সটা এখানে অটোমেটিক চলে আসছে। আমরা চাইলে এখানে ধরেন 101 দিয়ে দিলাম বা 102 দিলাম। 90 দিন আছে আমাদের, 90 দিন বলতেছে, 90 দিন দিলে 30 জুন হচ্ছে আমাদের এটা ওভারডিউ হবে। তো আমরা 90 দিন না দিয়ে এটা 30 দিন দিতে আমাদেরকে এই যে 1 মে তে এটা ওভারডিউ হয়ে যাবে এটা দেখাচ্ছে। এটা দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখন যদি আমরা এই বিলটাই দেখি, তো আমরা ইউনিভার্সাল নামে করেছিলাম তাই না? সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্যালেন্স শিটে যাচ্ছি। ব্যালেন্স শিট থেকে আমরা এখান থেকে আমরা সরাসরি রিপোর্টটা দেখতে পারি। আমরা এখান থেকে যে এক্সেপশন রিপোর্ট যেটা আছে এখানে ক্লিক করতেছি, করার পরে আচ্ছা এখান থেকে আমরা নেগেটিভটা শুধু পাচ্ছি। আমরা এখান থেকে সানডে ক্রেডিটরস এ ঢুকি, ঢোকার পরে এবার যদি আমরা এক্সেপশন রিপোর্ট নেই, তো এখন আমরা দেখবো ওভার পেয়েবল। ওভার পেয়েবলে যদি আমরা এবার ঢুকি, ঢোকার পরে এইখানে আমরা এই যে আমাদের ইউনিভার্সাল ট্রেডিং এই টাকাটা 1 মে তে আমাদের ওভারডিউ হয়ে গেছে এবং লাস্ট ডেট অনুযায়ী আমাদের 30 দিন ওভারডিউ হয়ে গেছে, এইটা আমাদের এখানে শো করতেছে। তো যেহেতু 1 এপ্রিলে আমাদের এটা হচ্ছে আমাদের ইয়া করা ছিল, সম্ভবত এই ডেটটা আপনার এখানে যে লাস্ট ডেটটা নেওয়া হয়েছে না, লাস্ট ডেট এই যে 31 মে আছে। তো এইটার কারণে আমাদের এইটা হচ্ছে আমাদের ওখানে যে পিরিয়ডটা ওইটা এইটার বেসিসে ধরে লাস্ট ডেট নিচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এইটার এই ডেটটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। আমরা এখানে যদি কারেন্ট ডেট দিয়ে দিই, তো এখান থেকে যদি আমরা ডেট চেঞ্জ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা আজকের ডেটটা কত, 20/5/24, 20/5 তো নিবে না, বুঝছি। এটার প্রবলেমটা ওইটাই, যেহেতু আমরা আসলে কারেন্ট পিরিয়ডটা নিতে পারতেছি না। ও লাস্ট ডেট এইটা ধরবে, এইটা ধরেই ও ক্যালকুলেশন করতেছে। এটার কারণ হচ্ছে যে আসলে আমরা ফ্রি ভার্সনে ব্যবহার করার কারণে আমরা এই জায়গাটাতে কিছু লিমিটেশনের মধ্যে আছি, যার কারণে ওই 31 তারিখ ধরেই সে আসলে ক্যালকুলেশনটা করতেছে। তার মানে হলো যে আমরা এজিং রিপোর্টটা সেলস এবং পারচেজ দুই ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। আর দুইটা রিপোর্টের ক্ষেত্রে আমরা এই যে ব্যালেন্স শিটে যে যদি পারচেজের ওভারডিউ দেখতে চাই, সেক্ষেত্রে আমরা সেন্ডিং ক্রেডিটরসে যাব, যাওয়ার পরে এন্টার দিব, দেওয়ার পরে এখান থেকে আমরা এক্সেপশন রিপোর্ট থেকে ওভার পেয়েবল যেটা, এটা আমরা যদি এখানে এন্টার দেই, তো ওভার পেয়েবল যেগুলা এগুলো আসবে। অন্য পার্টি এখানে কেন আসবে না? কারণ আমরা শুধুমাত্র এখানে ইউনিভার্সাল ট্রেডিং এই পার্টিটাকেই বিল বাই বিল বা বিল ওয়াইজ এন্ট্রি এটাকে এনাবল করছি। বাকিগুলাতে যেহেতু আগেই আমরা এগুলা করে আসছি, এটাতে এই ধরনের কোনো অপশন দেই নাই, যার কারণে এখানে কিন্তু আমাদের যে এজিং রিপোর্ট এখানে মেইনটেইন হচ্ছে না অন্যগুলোর ক্ষেত্রে। তার মানে এজিং রিপোর্ট যদি আমাকে মেইনটেইন করতে হয়, সেক্ষেত্রে ওই পার্টিতে আমাকে আগে এজিংটা অর্থাৎ বিল বাই বিলটাকে অন করে আসতে হবে। তো আশা করি আমরা সানডে ডেটার্স এবং সানডে ক্রেডিটর্স, যেটা পেয়েবল এবং রিসিভেবল। তো সানডে ডেটার্স হচ্ছে রিসিভেবল, যেটা হচ্ছে পার্টির হচ্ছে আপনার অ্যাসেট, আর আমাদের দেনা যেটা সেটা হচ্ছে সানডে ক্রেডিটর্স, যেটাকে আমরা পেয়েবল নামে চিনি। তো এই দুইটা বিষয়কে আমরা কিভাবে ডে ওয়াইজ হিসাব রাখতে পারি যে কি কতদিন, আমি কতদিনের জন্য দেনা আছি, আর আমার পার্টিগুলো আমার কাছে কতদিনের জন্য কি এজিং আছে, কত কোন বিলের কি মানে কতদিন ওভারডু হয়েছে, সেটা আমরা এখানে দেখতে পারি। আজকের ক্লাস মোটামুটি এই বিষয়গুলো নিয়ে ছিল। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে, জি দেবাক্ষণ ভাই বলেন। স্যার এন্ট্রি কপিটার বিষয়টা একটু আরেকটু রিভিউ করাইলে ভালো হয়। জি এন্ট্রি এন্ট্রি যে কপি করে নেয়, কপি করে ও ডুপ্লিকেট আচ্ছা আচ্ছা, জি জি ঠিক আছে। ধরেন আমরা যে কোনো একটা ভাউচার কপি করব, সেক্ষেত্রে আগে ভাউচারে যেতে হবে। ভাউচারে যাওয়ার জন্য আমরা ডিসপ্লে অথবা ডি বুক থেকেও যেতে পারি, অথবা ডিসপ্লে তারপরে অ্যাকাউন্টস বুক, এরপরে হচ্ছে লেজার, এখান থেকেও আমরা যেতে পারি। যাওয়ার পরে ধরেন
যেই লেজারটা আমি কপি করতে চাই সেই লেজারে আমরা যাচ্ছি। ধরেন এখান থেকে আমরা একটা ব্যাংকে ঢুকি, ব্যাংকে তো বিভিন্ন ধরনের এন্ট্রি আছে। তো এখানে যেহেতু কোনটা আমরা না করি, বিসমিল্লাহ ট্রেডার্স যদি যাই, এইখানে ধরেন আমাদের এই যে 1,76,000 একটা পারচেজ আছে, ঠিক আছে, বিসমিল্লাহ ট্রেডার্স। সেম পারচেজটা সে আবার এই মাসের লাস্টের মার্চের 31 তারিখে আবার লাগবে, একই জিনিস আমরা এন্টার দিলাম। এই যে এই জিনিসগুলো এখানে আছে, এটা কপি করার জন্য আমরা প্রথমত এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য কিবোর্ডে স্পেস বার আছে, ঠিক আছে, স্পেস বারে আমরা চাপ দিব। চাপ দিলে এটা দেখবেন নীল রং হয়ে গেছে। এটা নীল রং হলে বুঝতে হবে এটা আমাদের সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে আমরা কিবোর্ড থেকে অল্টার F2 না, কিন্তু অল্টার 2 1 2 3 4 আছে যেটা, এই 2 আর কি, ঠিক আছে, অল্টার 2 বাটন প্রেস করব। করলে আমাদের এটা ডুপ্লিকেট হয়ে গেছে। যে এখানে অ্যাকাউন্টিং ভাউচার ক্রিয়েশন, এই যে ডুপ্লিকেট। এখন আপনি আপনার মন মতো এটা ডেট চেঞ্জ করেন, F2 দিয়ে ডেটটা চেঞ্জ করে দেন, কারণ একই ডেট তো না হইতে পারে। সেক্ষেত্রে আমরা ডেটটা চেঞ্জ করে ধরেন আমরা 31/3 দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সরাসরি আমি কন্ট্রোল এ দিয়েও সেভ করতে পারি, আবার এন্টার দিয়ে আমি এখানে কোনো পরিবর্তন আমার থাকতে পারে। ধরেন এখানে এটা আমার কপি করলাম, যে এখানে অনেক সময় দেখা যায় যে অনেক আইটেম, তো আমি এটাকে আগে কপি করলাম, তবে এখানে আইটেম কোয়ান্টিটি কম আছে। ঠিক আছে, আমরা এখানে আবার এটা চেঞ্জও করে দিতে পারি, এখানে এসে কোয়ান্টিটি আমি পরিবর্তন করতে পারি। আরো কোনো বিষয় পরিবর্তন করা থাকে পরিবর্তন করে দেন আমরা কন্ট্রোল এ দিয়ে সেভ দিয়ে দিলে এটা আমাদের আরেকটা কপি হয়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ, ধন্যবাদ স্যার। জি, ওকে। আর কারো কোনো বিষয় আছে? আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। স্যার প্রথমে স্যার ডাচ বাংলা ব্যাংক আর পরে ইলেকট্রিক বিল দেখেন, এখন এটা কি ডাচ বাংলা ব্যাংক নাকি? জি, প্রথমে ফার্স্টে ক্লাস শুরুতে স্যার ওই যে ডাচ বাংলা ব্যাংকে আর ইলেকট্রিক বিলটা দেখালেন যে হ্যাঁ ডাচ বাংলা ব্যাংকে স্যার ডেবিট হবে, একটু বুঝাবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, শুনে আমি বলি। সেটা হলো প্রথমত আমরা এই যে যখন ভাউচারে যাই, দেখেন আমরা ভাউচারে যাচ্ছি, আমরা প্রথমত ভাউচার ক্লিক করলাম, করার পরে আমরা ব্যাংক পাবো সাধারণত কন্ট্রা, পেমেন্ট, রিসিভ, এই তিনটাতে। তো আমরা কন্ট্রাটা আপাতত বাদ দিই, আমরা শুধু পেমেন্ট, প্রথমত পেমেন্ট আর রিসিভ এই দুইটা দেখি। হ্যাঁ, আমরা পেমেন্টে যাচ্ছি। পেমেন্টে ক্লিক করার পরে জি স্যার, পেমেন্ট যখন আমরা করব, পেমেন্ট এখানে কিন্তু এখানেই আপনার ব্যাংক, পেমেন্টও এখানে ব্যাংক, আবার রিসিভিরে যদি আসি দেখেন এখানে ভাউচার রিসিপ্ট, এখানেও ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বারই আমাদেরকে দিতে হবে, হয়তো ব্যাংক অথবা ক্যাশ। ব্যাংক ক্যাশটা একই জিনিস, আমাদের অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যখন আমরা পেমেন্ট করতেছি, পেমেন্ট করার সময় আমার ব্যাংক কি হচ্ছে, পেমেন্ট করার সময় অটোমেটিক্যালি এখানে ব্যাংক আছে আমার ক্রেডিট ফরম্যাটে। যেহেতু আমরা ব্যাংক থেকে টাকা আমার চলে যাচ্ছে, আমি যখন পেমেন্ট করতেছি, এই পেমেন্ট করার সময় আমার ব্যাংকটা হয়ে যাচ্ছে ক্রেডিট, ঠিক আছে, আর লেজারটা হয়ে যাচ্ছে ডেবিট। আর ঠিক একই জিনিস যদি আমি এখানে রিসিভে চলে যাই, রিসিভে যাওয়ার সাথে সাথে আমার এখন ব্যাংকটা আছে ডেবিট মোডে এবং লেজারটা হয়ে যাবে ক্রেডিট মোডে। ক্লিয়ার ভাই? না ভাই স্যার একটু বুঝান আমাকে। আচ্ছা, আমরা এখানে কিন্তু আরেকটা এখানে প্রথমত আমরা আসি পেমেন্টে যদি যাই, পেমেন্ট থেকে পেমেন্ট করতে গেলে আমাদের ব্যাংকটা কি হবে, ডেবিট না ক্রেডিট? ডেবিট হবে। পেমেন্টের ক্ষেত্রে ব্যাংক ডেবিট হবে না ক্রেডিট হবে? ডেবিট হবে। না না, পেমেন্টের ক্ষেত্রে আমাদের ব্যাংক হবে ক্রেডিট। আমার ব্যাংক থেকে টাকাটা চলে যাচ্ছে না, পেমেন্টের ক্ষেত্রে টাকা চলে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য ব্যাংক হবে ক্রেডিট। আমরা যদি এখানে ডেবিট ধরেন ডাচ বাংলা ব্যাংক দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে ডেবিট ব্যালেন্স আমার আছে, কত আছে, 4,82,000। এই ব্যালেন্স আমার এখানে ডেবিট দেখে লাভ নেই, এখানে ডেবিট ব্যালেন্স আছে, এইটা বোঝাচ্ছে ডাচ বাংলা ব্যাংক থেকে। এখন যদি ধরেন আমরা এখান থেকে একটা খরচ পেমেন্ট করতেছি, পেমেন্ট করলে কি হবে, আমার ডাচ বাংলা ব্যাংকের ফিগার কমবে না? যখন আমার ব্যাংক থেকে আমি টাকাটা অন্য কাউকে দিয়ে দিচ্ছি, ধরেন আমি যার কাছ থেকে পারচেজ করছি, পারচেজের ধরেন এখানে ধরেন আব্দুল্লাহ ট্রেডার্স, এর কাছেই আমরা দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখানে
যেহেতু আমরা বিল বাই বিল অন করছি, যার কারণে আমাদেরকে এটা অ্যাডভান্সে নিয়ে নিই আমরা এখানে। আমরা দাও কেসটা বুঝছো 20 ক্রেডিটে ধরিয়া কামড়াই দিচ্ছে এখন আচ্ছা হ্যাঁ দেখেন, হ্যাঁ এখানে যদি আমরা এখন 20,000 টাকা পেমেন্ট করি আব্দুল্লাহ ট্রেডার্সকে, তাহলে কি হবে? তখন আমার ব্যাংক থেকে এই 20,000 টাকা কমে গেল, মানে হলো ব্যাংক আমার ক্রেডিট হইলো আর এই পার্টি হয়ে গেল আমার ডেবিট, বুঝছেন? পেমেন্টের ক্ষেত্রে। আর এইটাই যদি আমরা রিসিভ করি, রিসিভের ক্ষেত্রে আমার ব্যাংকে যেহেতু টাকাটা চলে আসতেছে, সেই কারণে ব্যাংক হবে হচ্ছে ডেবিট আর লেজারটা হয়ে যাবে ক্রেডিট। এখানে আমরা আরেকটা ফরম্যাটে যেতে পারি, এটা হলো টালির একটা ডিফল্ট ফরম্যাট, যে আমরা যদি পেমেন্ট ভাউচারের মাধ্যমে করি, আমরা একটু ব্যাকে এসে আবার ভাউচারে যাই, যাওয়ার পরে এখান থেকে ভাউচারটা যদি আমাদের রিসিভ মোডে থাকে তাহলে ব্যাংক থাকবে ডেবিট। দরকার হলে আমি একটু লিখে নিই, হ্যাঁ যদি ভাউচার রিসিভ মোডে থাকে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট হবে ডেবিট, আর যদি ভাউচারটা পেমেন্ট মোডে থাকে তখন আমাদের ব্যাংক হয়ে যাবে ক্রেডিট। এই হলো হিসাব। আরো ভালো বোঝার জন্য আমরা আরেকটা জায়গা আছে, সেটা আমরা যদি দেখি, সেটা হলো চেঞ্জ মোড। দেখেন এইখানে একটা অপশন আছে চেঞ্জ মোড, যদি আমরা চেঞ্জ মোডে ক্লিক করি, করলে আমাদের এখানে আসলে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, সিঙ্গেল এন্ট্রিটা বাদ দিয়ে যদি আমরা ডাবল এন্ট্রিতে চাই, এখানে ডাবল এন্ট্রিটা দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে পেমেন্ট আছে। পেমেন্টের ক্ষেত্রে ডেবিট হবে কি ব্যাংক নাকি লেজার? পেমেন্টের ক্ষেত্রে আমাদের ব্যাংক হবে হচ্ছে ক্রেডিট আর লেজার হবে ডেবিট, যার কারণে এখানে আমাদেরকে দিতে হবে ভাউচার। বাট ওইখানে আমাদের ওই ঝামেলাটা লাগে না আর কি, আমরা অটোমেটিক্যালি সিস্টেমে এখানে ব্যাংক দিলাম, ধরেন ব্যাংক চার্জ ধরেন 1,000 টাকা দিলাম, দেওয়ার পর এন্টার দিচ্ছি, এইটা আমরা ক্রেডিট করে দিতে হবে। আমরা যে কিবোর্ড থেকে সি প্রেস করে ক্রেডিট দিতে পারি, এই যে আমাদের ব্যাংক থেকে পেমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা এখানে ধরেন 1,000 টাকা দিয়ে দিলাম, তাহলে কি হইলো, এই যে আমাদের এখন আপনি ব্যাংক ডেবিট ক্রেডিট আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? যে ব্যাংক ক্রেডিট, পেমেন্টের ক্ষেত্রে ব্যাংক ক্রেডিট আর রিসিভের ক্ষেত্রে ব্যাংক ডেবিট হবে, এই আর কি বিষয়। এই মানে ডেবিট ক্রেডিটের মোডটাও আমরা চেঞ্জ করে নিতে পারি এখান থেকে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, আর কারো কোনো বিষয় আছে? আচ্ছা, যদি আমাদের আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করি।